চলে যাচ্ছি প্রথম ঘটনায়। ভাইয়া আসসালামু আলাইকুম। আমি ইমন, রাজবাড়ী বালিয়াকান্দি থানা থেকে। ঘটনাটি আমার বড় চাচার সাথে ঘটেছিল। আমাদের বাড়ি সোনাকান্দর। ঘটনাটি 2007 সালের। ওই সময় ছিল শীতকাল। আমার বড় চাচা মাগুরার শ্রীপুর থানার দারিপুর দরবার শরীফের বার্ষিক মাহফিল শেষ করে বাড়ির পথে রওনা করে। আমাদের গ্রামের বাড়ি গ্রামের সাথেই গড়াই নদী। নদীটা খুব ছোট। নদী পাড়ি দিলেই মাগুরা জেলা। বিশাল বড় কলা বাগান, এই ধরুন আধা কিলোর মতো। বাগানের রাস্তার আশেপাশে 2-1টা ঘর, তারপর দরবারে যাওয়ার মেইন রোড। 2-3 কিলোমিটার পর দরিয়াপুর দরবার শরীফ। রাত প্রায় 1টার পর মাহফিল শেষ হয়। এত রাতে রিক্সা, ভ্যান, গ্রামের রাস্তায় কল্পনা করা একেবারেই অসম্ভব। চাচা একা একা হাঁটতে হাঁটতে মেন রোডে আসে। বেশ কিছু দূর ছিল 3 রাস্তার মোড়। সে মোড় ছিল বিশাল বড় একটা পাকড় গাছ। রাস্তার চারপাশে ছিল জঙ্গল। চাচা দেখলেন পাকড় গাছের গোড়ায় বসে একজন মহিলা খুব করুণ কণ্ঠে নাকি স্বরে কাঁদছে। চাচা ভাবলো হয়তো কোনো পাগল হবে। কেন জানি চাচা ভাবলো আবার মহিলাটা কোনো বিপদে পড়েনি তো। চাচা মহিলার কাছে গেলেন এবং বললেন, এই যে আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? মহিলাটা 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজি রেখে কেঁদেই চলেছে। সেদিকে চাচা বারবার বলছে, আপনি কাঁদছেন কেন? আপনার কি হয়েছে? কিন্তু মহিলাটা একটানা কেঁদেই চলেছে। বাধ্য হয়ে চাচা মহিলার মাথায় হাত রেখে একটা ধাক্কা দিয়ে বলেন, এই যে আপনি শুনতে পাচ্ছেন? ঠিক তখনই ওই মহিলাটি হাত দিয়ে চাচার একটা পা চেপে ধরে। চাচা অনুভব করলেন এ যেন এক মৃত মানুষের হাত। মহিলাটি চাচার পা ধরার সাথে সাথে চাচার সমস্ত শরীর যেন গরমে পুড়ে যাচ্ছিল। তখনই মহিলাটা তার 2 হাঁটুর মাঝখান থেকে মাথা তুলে চাচার দিকে তাকালো। চাচা দেখলেন ওই মহিলার কোনো মাথা নেই। পুরো মাথাটাই গোল। চোখ, কান, নাক, চুল এগুলো কিছুই নেই। ঠিক যেন ভাত রান্না করা পাতিল উল্টো করে রাখলে মহিলার মাথার স্থানে যেমন তেমনটা রয়েছে। এটা দেখে চাচা আল্লাহু আকবার বলে পা ঝাড়া দিয়ে দৌড়তে শুরু করলেন। বেশ খানিকক্ষণ দৌড়ানোর পরে চাচা দেখলেন মহিলাটা তার পেছনে পেছনে দৌড়ে আসছেন। চাচা দৌড়ের গতি বাড়িয়ে দেয়। সামনে হঠাৎ একটা ফিগারের সাথে ধাক্কা লেগে সে পড়ে যাওয়ার আগে সে বুঝতে পেরেছিল কোন একটা ফিগারের সাথেই ধাক্কা লেগেছে। চাচা উঠে দাঁড়াতেই দেখে একটা লোক তার সামনে দাঁড়িয়ে আছে। তার উচ্চতা ছিল স্বাভাবিক মানুষের মতোই। চাচা মাদ্রাসার শিক্ষক ছিলেন। উনি একজন মাওলানা। তাই আয়াতুল কুরসি সহ জিন ভূত থেকে রক্ষার জন্য যত দোয়া রয়েছে সেগুলো পড়ে তিনি তার শরীর বন্ধক করে নিলেন। লোকটাকে বললেন, কি ভাই বটগাছের লোকটা চাচাকে বললেন, কি ভাই বটগাছের ওই মহিলাকে দেখে ভয় পেয়েছেন? চাচা বলল, হ্যাঁ ভাই। আপনি কিভাবে জানলেন আমি ওই মহিলাকে দেখে ভয় পেয়েছি? আমি তো আপনাকে বলিনি। তাহলে আপনি কিভাবে জানলেন? লোকটা কর্কশ ও মোটা কণ্ঠে হেসে বলে, আমি জানি। আপনার মতো অনেক লোক রাতে ওখান থেকে ভয় পায় সেই মহিলাকে দেখে। তো আপনি এত রাতে একা একা এই পথে এসে কাজটা ঠিক করেননি। আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন তো? চাচা বয়স্ক মানুষ ছিলেন। চাচা বললেন, আপনি যদি আমাকে একটু এগিয়ে দিয়ে আসেন তাহলে খুবই উপকার হয়। চাচা দেখলেন নদীর প্রায় কাছাকাছি চলে এসেছে। কিভাবে দৌড়াতে দৌড়াতে 3 কিলোমিটার পথ চলে এসেছে সেটা সে বুঝতেই পারেননি। সামনে একটা কলা বাগান, 8 কিলোমিটার মতো। লোকটা বলে, আপনি আমার সামনে হাঁটেন, আমি আপনার পেছনে আছি।
চাচা মেইন রোড থেকে নেমে কলাবাগানের আঁকা বাঁকা কাঁচা রাস্তা দিয়ে নদীর পাড় দিয়ে হাঁটতে থাকে। মিনিট 5 হাঁটার পর নদীর পাড় ঘন কালো অন্ধকার কলাবাগানের রাস্তা দিয়ে চাচা নদীর পাড়ে এসে দাঁড়ায়। ঘাটে কোনো নৌকা নেই। লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন? চাচা বলে, না ভাই, আর একটু এগিয়ে দিন। হঠাৎ চাচা খেয়াল করলেন একটা নৌকা নদীর ওই পাড় থেকে এই পারে আসছে। এপার আর ওপারের দূরত্ব 100 গজের মতো হবে। চাচা নদীর ঢাল বেয়ে হাঁটতে হাঁটতে নৌকার কাছে যায়। পেছনের লোকটাও চাচার পেছনে হেঁটে হেঁটে নামে। নৌকাটা এসে ঘাটে লেগে যায়। অবাক করা ব্যাপার, চাচা দেখলেন নৌকায় কোনো মাঝি নেই। এটা কিভাবে সম্ভব? চাচা একটু ভয় পেয়ে যায়, কি হচ্ছে সব? পেছন থেকে লোকটা বলে, ঘাটের নৌকা মাঝে মধ্যেই নদীর ঢেউয়ে দুলতে দুলতে দড়ি ছুটে ওপার থেকে এপারে আসে। এটা মাঝে মধ্যেই হয়, আপনি ভেতরে যান। চাচা চিন্তা করলেন, শীতের সময় পানির স্রোত তেমন থাকে না, এমনটা হতেই পারে। চাচা নৌকার মাঝ বরাবর গিয়ে বসলেন। লোকটা পানিতে পা দিয়ে ধাক্কা দিয়ে নৌকা চালাতে চালাতে নদীর পার সোনাকন্দর চলে আসে। চাচা নৌকা থেকে নেমে যায়। পেছনের লোকটা বলে, আপনি যেতে পারবেন তো? চাচা বলে, না ভাই, খুব ভয় পেয়েছি, আর একটু এগিয়ে দিলে আসলে ভালো হয়। লোকটা বলল, আচ্ছা হাঁটুন তাহলে। পাড়ে উঠে চাচা বাড়ির পথে হাঁটা শুরু করে। আর মাত্র 1 কিলোমিটার পথ আছে। বেশ কিছু দূর যাওয়ার পর চাচা দেখলেন বড় বড় কুকুর চাচার সামনে এসে ডান দিকে পাশ কেটে যায়। কুকুরগুলো ছিল প্রায় এক একটা মানুষের মতো উচ্চতার সমান। রাতে কুকুর চাচা কখনোই দেখেননি, এত বড় কুকুর চাচা কখনোই দেখেননি। ভয়ের ব্যাপারটা হলো কুকুরগুলোর জিহ্বা মাটি পর্যন্ত ঝুলে ঝুলিয়ে হাঁটছিল। চাচা একের পর এক দোয়া পড়তে থাকে আর মনে মনে জিকির করতে থাকে। একটুখানি যেতেই পেছন থেকে লোকটা আবারও বলে, ভাই আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসেন। চাচা দ্রুত হাঁটতে থাকে। পেছন থেকে লোকটার হাঁটার শব্দ শুনতে পায় চাচা। বাড়ির একেবারে গেটের সামনে এসে লোকটা বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা বলে, ভাই বাড়ির গেট পর্যন্ত যখন এসেছেন, এক কাজ করুন, আমাকে বাড়ির উঠান পর্যন্ত এগিয়ে দিয়ে আসুন। এত পথ চাচা রাস্তা হেঁটে এসেছেন, চাচা একবারের জন্য পেছনে তাকাননি। চাচা বাড়ির উঠানে গিয়ে পৌঁছায়। লোকটা পেছন থেকে বলে, আপনি এখন যেতে পারবেন তো? চাচা খুবই চালাক ছিলেন। চাচা বলল, ভাই আপনি একটু দাঁড়ান, বারান্দায় গিয়ে আপনাকে বলছি। চাচা বারান্দায় গিয়ে এক লাফে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে যান এবং ঘরের দরজা লক করে দিয়ে বলেন, হ্যাঁ আপনি এখন যেতে পারেন। তখন পেছনে থাকা লোকটার চেহারা পরিবর্তন হতে থাকে এবং আস্তে আস্তে সে বড় হতে শুরু করে এবং বিশাল বড় উচ্চতার রাক্ষসে লোকটা পরিবর্তন হয়ে যায়। বিকট মাছ পচা গন্ধে চাচার নাক আষ্টে আসে। সে কি বিশ্রী একটা গন্ধ! লোকটার ঘাড়ে মাথার জায়গায় ছিল শেয়ালের মতো একটা বড় মাথা আর বড় বড় দুইটা বন্য জন্তুর মতো হাত। বড় বড় মুখ ছিল সেই হাতে। সে ভয়ঙ্কর অশরীরী জিন ভূত যাই বলেন না কেন। সে চাচার উদ্দেশ্যে বলল, তুই অনেক চালাক, তোর মায়ের দুধে জোর আছে, তুই আজ বেঁচে গেলি। তুই যদি তোর ঘরের বারান্দায় দাঁড়িয়ে বলতে আপনি চলে যান, তাহলে ওখানেই তোর ঘাড় মটকিয়ে রেখে যেতাম। তোর সাহস আর বুদ্ধির জোরে বেঁচে গেলে আমি অপেক্ষায় রইলাম তুই কখন বলবি, হ্যাঁ চলে যান, আমি এখন যেতে পারবো, কিন্তু তুই কথাটা ঘরের ভেতরে গিয়ে বললি। সাথে সাথে চাচা দেখলেন তার বাড়ির উপর দিয়ে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছে এবং গাছের ডালপালা যেন মটমট করে চালের উপরে এসে পড়ছে এবং বড় বড় ঢিল চাচার ঘরের চালের উপর এবং
সামনের উঠোনে পড়তে থাকে। প্রায় ফজরের আজান পর্যন্ত এভাবে ঝড় হতে থাকে। আজানের সাথে সাথে সব চুপচাপ হয়ে যায়। সকালে উঠে চাচা দেখে উঠানে ঘরের চালে কোথাও কিছু নেই। বড় বাচ্চা বেঁচে গিয়েছিলেন সেদিন রাতে। চাচা তার ওস্তাদের কাছে পরদিন বিষয় খুলে বললেন। তিনি বলে, সেদিন খুব খারাপ একটা খবিস জিনের পাল্লাতে তুই পড়েছিলে, আর যে তোকে তোর ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গিয়েছিল সেটা বট গাছের সেই খবিস জিনটাই ছিল। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে আমি যেই ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি আমাদের পুরান ঢাকার ওয়ারিতে বসবাসকারী রোমানা আপুর সাথে। ঘটনাটি যখন ঘটে তখন তিনি বাংলাদেশে ছিলেন না, তখন তিনি ছিলেন আমেরিকাতে। তো আমেরিকাতে ঘটে যাওয়া এই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। আমেরিকাতে উনি টানা 1 যুগ বসবাস করেছিলেন, পরবর্তীতে বাংলাদেশে এসেছিলেন, আবার গিয়েছেন। 1999 সালে আমেরিকার আটলান্টা অঙ্গরাজ্যের ডুলুথ সিটির গুইনেট কাউন্টিতে একটি বাড়ি কেনেন। উনি এবং ওনার হাজব্যান্ড বাড়িটার লোকেশন, সৌন্দর্য দেখে অনেক পছন্দ করেন। বাড়িটার সম্পর্কে একটু বর্ণনা না দিলেই নয়। বাড়িটি ছিল একটি টিলার উপরে, চারিদিকে অসংখ্য সুন্দর সুন্দর গাছ ছিল। আরো মজার বিষয় হলো, পাহাড়ি বেশ কিছু হরিণ জাতীয় প্রাণী প্রায়ই বাড়ির সামনে দিয়ে হাঁটাহাঁটি করত, যার কারণে এই বাড়িটি ছিল অসাধারণ রকমের সুন্দর। ওনারা যখন বাড়িটি কেনার সময় জানতে পারেন বাড়িটিতে একটা চাইনিজ ফ্যামিলি বসবাস করত। তারা বাড়িটি ছেড়ে দিয়ে চলে যান। তারা কেন চলে যান সে সম্পর্কে যখন তথ্য নেন, জানতে পারে তাদের বদলিজনিত কারণে তারা এই এলাকা ছেড়ে চলে যাচ্ছেন। তাই এই বিষয় নিয়ে আসলে তাদের কোনো কৌতূহল আর সৃষ্টি হয়নি। বাড়িতে রোমানা আপুর পরিবার যখন প্রবেশ করে তখন প্রথমেই তাদের কাছে একটু ব্যতিক্রম লাগে। সেটা হচ্ছে, বাড়িতে ঢোকার পরপরই সেই বাড়ির ভেতরকার ইন্টেরিয়র যে কালার এবং অদ্ভুত রকমের এক ধরনের স্মেল পায়, যেটা তারা এই স্মেলটা এবং কালারগুলোর সাথে তারা অতটা পরিচিত ছিল না। যার কারণে স্বাভাবিকভাবেই উনি ওনার হাজব্যান্ডের সাথে পরামর্শ করে ইন্টেরিয়র যে কালার এটা চেঞ্জ করে ফেলেন, যার ফলে আগে এক ধরনের একটা স্মেল বা একটা গন্ধ আসতো সেটাও পরিবর্তিত হয়ে যায়, একদম স্বাভাবিক হয়ে যায়। 1999 সালে ওনারা এই বাড়িটি কেনেন। বাড়িটি কেনার পর একটানা প্রায় 4 বছর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক এবং অসাধারণ রকমের সুন্দর বাসা ছিল। উনি, ওনার হাজব্যান্ড এবং ওনার সন্তানরা খুব ভালোভাবেই সেখানে বসবাস করছিলেন। ওনার দ্বিতীয় সন্তান নাম ফারেজ মোহাম্মদ। তার বয়স যখন 1 বছর হয় তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং তারা উপলব্ধি করতে থাকেন। লিসেনার্স, এখন সেই ঘটনাগুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রথম দিকে যে বিষয়গুলো ঘটে সেটা হচ্ছে যে অদ্ভুত রকমের এক ধরনের দরজায় নক করার শব্দ তারা শুনতেন। তো এমনই একটি বিষয় রোমানা আপু ফলো করেন, সেটা আমি আপনাদেরকে এখন শোনাতে চাচ্ছি। সেটা হচ্ছে যে রোমানা আপু যেই রুমটাতে থাকতেন তার হাজবেন্ডের সাথে, এটি ছিল দোতলাতে, এবং দোতলাতে রুমটা এমন যে নিচতলাতে মেইন এন্ট্রান্সে যদি কেউ আসে এবং দরজায় নক করে বা কলিং বেল টেপে তাকে দেখা যায়,
দোতলা থেকে জানালা দিয়ে তাকে স্পষ্টভাবে দেখা যায়। একদিন রাতে হঠাৎ করে দরজায় নক করার শব্দ হচ্ছে। রোমানা আপু চিন্তা করলেন যে এত রাত্রে কে নক করে। উনি জানালা দিয়ে উকি দিয়ে দেখেন দরজায় কেউ নেই। উনি অবাক হন, কি ব্যাপার, আমি স্পষ্ট দরজায় নক করার শব্দ শুনছি, এবং শুধু উনি একা শুনছেন না, ওনার হাজবেন্ডও সেটা শুনছেন। তাহলে দরজায় কে নক করছে? কারণ যেই দরজা থেকে নক করার শব্দ আসছে সেটা কিন্তু ওই এন্ট্রান্সের বা প্রবেশের যেই দরজা সেটাই ছিল। ওনারা খুবই অবাক হন, কি ব্যাপার, এমনটা কেন হচ্ছে। প্রথম দিন চিন্তা করেছেন এটা হয়তো বা তাদের ভুল হতে পারে। এমন ঘটনা মাঝে মাঝেই ঘটত। আরো অদ্ভুত ব্যাপার হলো, দরজাতে কিন্তু কলিং বেল ছিল, কিন্তু কলিং বেল কখনো কেউ বাজাতো না, শুধু মধ্যরাত্রে এসে দরজায় ঠক 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 শব্দ করত। এই ঘটনা দিয়ে ওই বাড়িতে ভিন্ন ঘটনার সূত্রপাত হয়। এরপরে চলে যাচ্ছি আরেকটি অদ্ভুত ঘটনায়। একদিন রোমানা আপু এবং ওনার হাজব্যান্ড কোনো কারণে বাইরে গিয়েছিলেন এবং ফিরে আসতে আসতে একটু দেরি হয়ে যায়, রাত হয়ে যায়। তো ওনারা বিশ্রাম নেবেন। রোমানা আপু উনি ফ্রেশ হওয়ার জন্য যখন ওয়াশরুমের দিকে যাচ্ছিলেন, হঠাৎ ওয়াশরুমের পাশের একটি জানালার দিকে তার চোখ পড়ে। উনি দেখেন অদ্ভুত আকৃতির একটি প্রাণীর মাথা সেখানে দেখা যাচ্ছে। এটি যে নির্দিষ্ট কোন প্রাণী উনি বলতে পারছিলেন না। এটি বেড়াল এবং বাঘ, এই দুটো প্রাণীর চেহারার সাথে মিল রয়েছে এমন একটি প্রাণী। এই প্রাণীটি তার দিকে তাকিয়েই অদ্ভুত শব্দে গর্জন করে ওঠে, এবং এই ধরনের গর্জন উনি আগে কখনো শোনেননি। কোনো বেড়াল বা বাঘের এই ধরনের ডাক হয় না। তো উনি চিন্তা করেছিলেন যে এই ঘটনা কি এই শব্দটা কি আমার একার সাথেই ঘটলো। এই ভয়ঙ্কর শব্দ হওয়ার সাথে সাথে ওনার হাজবেন্ডও দৌড়ে সেখানে চলে আসেন, যে কি ব্যাপার, এরকম শব্দ করলো কে। হঠাৎ করে আর একটা শব্দ ওনারা শুনতে পান, সেটা হচ্ছে কে যেন আমাদের বাড়ির কার্নিশ বেয়ে ধূপধাপ শব্দ করে নেমে যাচ্ছে। ওনার হাজব্যান্ড টর্চ নিয়ে বাইরে বের হন এবং অদ্ভুত একটি কালো ছায়া দেখতে পান, যেটি অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। আবছা আলোতে উনি দেখতে পেয়েছিলেন সে। এই ঘটনার পরে ওনারা ধরে নিয়েছিলেন এটা হয়তো বা, যার কারণে তারা এই ঘটনাটিকে সেভাবে গুরুত্ব দেননি। এবার আসি আরেকটি অদ্ভুত ঘটনায়। রোমানা আপুর 1 বছর বয়সী ছেলে ফারেজ মোহাম্মদ, তাকে যখন খাবার খাওয়ানোর চেষ্টা করতেন, তো উনি খাবার খাওয়ানোর সময় একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করতেন। সেটি হচ্ছে, খাবার খাওয়ানোর সময় এই ফারেজ মোহাম্মদ ওনার দিকে মনে হতো যে ওনার দিকে তাকিয়ে খুব আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছে এবং হাসাহাসি করছে। কিন্তু রোমানা আপু খুব ভালো করে খেয়াল করে দেখতেন, ফারেজ মোহাম্মদ খাওয়ার সময় তার মায়ের দিকে মানে রোমানা আপুর দিকে আসলে তাকায় না। সে তাকায় রোমানা আপুর পাশে পেছন দিকে। রোমানা আপু লক্ষ্য করেন যে ফারেজ মোহাম্মদ তার পেছনে থাকা কোনো একটি ছায়াকে বা ছায়ামূর্তিকে দেখে সে হাসে, তার সাথে খেলা করে। মনে হচ্ছে যে দূরে তাকে দেখে সে খুব আনন্দ প্রকাশ করছে, খিলখিলিয়ে হাসছে। উনি এটা খুবই অবাক হন যে কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে হাসছে না, অথচ আমার পেছন দিকে তাকিয়ে হাসছে। উনি কি এটা ঠিক দেখছেন, ভুল দেখছেন? উনি একাধিকবার এই বিষয়টা এক্সপেরিমেন্ট করেছেন। বারবারই মনে হয়েছে যে ওনার ছেলে ফারেজ মোহাম্মদ
সে তার পিছন দিকে থাকা একটি বয়ব দেখে সে অত্যন্ত খুশি হয় এবং হাসাহাসি করে। একদিন ওনার মেয়ে, মানে রোমানা আপুর মেয়ে, তিনি এসে রোমানা আপুকে বলছেন যে, মা, তুমি যখন নামাজ পড়ো, নামাজের সময় আমি তোমার পেছনে একজন দাদুকে দাঁড়িয়ে থাকতে দেখি, বড় আলখেল্লা পরা একজন দাদু। রোমানা আপু বিষয়টা একটু সিরিয়াসলি নেন, যে আসলে এখানে কি হচ্ছে, বিষয়টি বোঝার চেষ্টা করেন। উনি এতটুকু বুঝতে পারেন এখানে প্যারানর্মাল কিছু বিষয় তো অবশ্যই হচ্ছে, কিন্তু আসলে একদিকে যেমন ভয়াবহ কিছু বিষয়, আরেকদিকে আশা জাগা নিয়ে কিছু বিষয়। ওনার সবসময় মনে হতো যে কোনো একটি বিষয় ওনাকে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আর একটি জিনিস সেই ক্ষতি থেকে তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। এটি আরো নিশ্চিত হন আরেকটি ঘটনা ঘটার পরে। ওনারা একটি অ্যাকোরিয়ামে মাছ পালতেন। মাছটির নাম রাখেন প্রিমা। এই মাছটি তার ছেলে ফারেজ মোহাম্মেদের খুব প্রিয় ছিল। সাধারণত যেই ফিশ বলে মাছটি রাখতেন, কিছুদিন পর পর মাছটি একটি বড় বালতিতে পানির মধ্যে রেখে ফিশ বোলটি পরিষ্কার করতেন। একদিন উনি ওই মাছটির ফিশ বোল পরিষ্কার করার জন্য মাছটিকে একটি বড় বালতির মধ্যে রাখেন এবং ফিশ বোলটি পরিষ্কার করার জন্য কিছু পাউডার দিয়ে ভিজিয়ে রেখে উনি, ওনার হাজবেন্ড এবং ওনার বাচ্চাদেরকে নিয়ে উনি বাজারে যান। চিন্তা করেন যে ফিরে এসে ফিশ বোলটি পরিষ্কার করে মাছটি আবার জায়গায় রাখবেন। বাজার থেকে ফিরে ওনার ঘরে যে এন্ট্রান্স, মানে প্রবেশ দরজা, সেই দরজা দিয়ে ঢুকে প্রথমেই পড়ে হচ্ছে ফর্মাল ডাইনিং। এই ফর্মাল ডাইনিং এর পরেই রয়েছে কিচেন, আর এই কিচেনেই উনি এই মাছটি রেখে গিয়েছিলেন। উনি এসে দেখেন কিচেনের ওই বালতির মধ্যে মাছটি নেই। উনি খুব অবাক হন, কি ব্যাপার, এখানে তো কোনো বিড়াল আসার কথা না, কোনো প্রাণী এসে মাছটি খেয়ে যাওয়ার কথা নয়, তাহলে মাছটি কোথায় গেল? মাছটি খোঁজা শুরু করেন, কারণ মাছটি ওনার ছেলে ফারেজ মোহাম্মদের খুবই প্রিয়। উনি মাছটি খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় ওই মাছটিকে আবিষ্কার করেন, আসলে কোনোভাবেই মাছটি সেখানে আসার কথা ছিল না। মাছটি ছিল কিচেন থেকেও বেশ দূরে, ব্রেকফাস্ট এরিয়াতে, এবং মাছটি লাফিয়েও এত দূর আসার কথা নয়, এবং মাছটি ছিল মৃত অবস্থায়, কারণ বালতি থেকে সে বের হয়ে এসেছে। কিন্তু এর আগেও অনেকবার একই বালতিতে একই পরিমাণ পানি দিয়ে মাছটিকে রেখে যাওয়া হলেও কখনোই মাছটি ওখান থেকে লাফ দিয়ে বের হয়নি। মাছটির মৃত্যুতে বাড়ির সবাই খুব কষ্ট পান এবং সবার মনে প্রশ্ন হতে থাকে, কে মারল এই মাছটি? উনি চিন্তা করেন যে যাই হোক, হয়তোবা কোনো একটা ঘটনা ঘটেছে, হয়তোবা কোনো কারণে লাফ দিয়ে বের হতেও পারে। এই চিন্তা করতে করতে উনি ওনার ঘরের সিঁড়ি দিয়ে তলাতে ওনার বেডরুমে দিকে যাওয়া শুরু করেন, এবং যেহেতু বাজার থেকে এসেছেন উনি চিন্তা করেন আমি একটু ফ্রেশ হই। উনি যখনই সিঁড়ি দিয়ে দোতলার বেডরুমের দিকে গিয়েছেন, হঠাৎ উনি দেখেন ওনার দরজার ঠিক সামনে লম্বা কালো একটি ঘন ছায়া দাঁড়িয়ে আছে, যে ছায়াটি ছিল একটি মানুষের আকৃতির। উনি যখনই ওই দরজার সামনে ছায়ামূর্তিটিকে দেখেছেন, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হলো ওই ছায়ামূর্তিটি গভীর দৃষ্টি দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং কয়েক সেকেন্ডের মধ্যে ছায়ামূর্তিটি লাফ দিয়ে জানালা থেকে বের হয়ে যায়। উনি সাথে সাথে নিচে চলে আসেন। নিচে এসে পরিবারের সকলকে এই ঘটনাটি খুলে বলেন, যে এই ছায়ামূর্তিটি সে দেখেছে। তখন তারা নিশ্চিত হন এই বাড়িতে আসলে ওনারা একা নন, এই বাড়িতে আরো দুজন আছে, যার একজনের আকৃতি
ঘন কালো মেঘের মতো একটি কালো ছায়া, আর একজনের আকৃতি শুভ্রতায় পরিপূর্ণ একটি প্রতিমূর্তি। হয়তোবা ওই বাড়িতে ওনারা যতদিন ছিলেন, ওই কালো ছায়ামূর্তির বিপরীতে ওই শুভ্র প্রতিমূর্তিটা লড়াই করে তাদেরকে হেফাজত করেছে। ওনারা ওই বাড়িতে তারপরেও আরো বেশ কিছুদিন ছিলেন। পরবর্তীতে ওই বাড়িটি বিক্রি করে দিয়ে ওনারা আর একটা অ্যাপার্টমেন্টে ওঠেন। কারণ প্রতিনিয়তই এই ধরনের ভয়াবহ ঘটনা যেহেতু ওনাদের সাথে ঘটতে থাকে, এ কারণে ওনারা আসলে ওই বাড়িতে থাকাটা ডিসিশন মনে করেননি। লিসেনার, আপনারা একবার ভাবুন যে আপনার বাড়িতে দরজায় নক করছে, অথচ আপনি জানালা দিয়ে দেখছেন দরজায় কেউ নেই। চাইলে কলিং বেল বাজাতে পারতো, কিন্তু কলিং বেল বাজাচ্ছে না। দরজাতে নক করছে, ঠক 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 ঠক, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভেতর থেকেই যে দরজায় কেউ নেই। সময়টা 2006 সালের রমজান মাসের কোনো একদিন। আমার নাম রশিদ আকবর, পেশায় একজন রিক্সা চালক। সারাদিন রোজা রেখে রিক্সায় প্যাডেল মারি। দিন শেষে ক্লান্ত হয়ে ইফতারের আগেই আমাদের কলোনিতে ফিরি। আমার জীবনে মেলা ভূত প্রেতের কাহিনী শুনেছি, কিন্তু জীবনে দেখিনি, তাই বলে বিশ্বাসও করতাম না। কিন্তু আমার স্বচক্ষে এই ঘটনা দেখার পর ভূত আছে এখন আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, আসল ঘটনাটা বলি। সেদিন সেহরি খেয়ে রিক্সা নিয়ে বের হব, তখনই পেছন থেকে বউ ডাক দিল। আকাশের অবস্থা ভালো না, আজ যেন না যাই। কি করার, আমি রিক্সা চালক, ঝড় তুফান যাই থাকুক পেট চালাতে বাইরে যাওয়া লাগবেই। মনটাকে শান্ত করে তারপর রিক্সা নিয়ে বের হলাম। যখন আমি রিক্সা নিয়ে বাজারের কাছে গেলাম, তখন একজন লম্বা হুজুর লোক আমার রিক্সায় উঠল। কোথায় যাবে জিজ্ঞেস করলে কিছু না বলে শুধু বলল, অনেক দূর, কি যাবে তো? আমি মাথা নাড়লাম। টাকা দিলে আমি সব জায়গায় যাইতে রাজি। সেই সকাল থেকে লোকটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা রিক্সায় প্যাডেল মারছি, দেখে থামার কোনো নামগন্ধ নেই। একসময় প্যাডেল মারতে মারতে বিরক্ত হয়ে গেলাম। পিছনে ফিরে তাকিয়ে বললাম যে, হুজুর আপনি যাবেন কই? লোকটা চোখ বড় করে লাল করে বলল, তোকে তো বলেছিলাম অনেক দূর, পুরো রাস্তায় আর পেছনে ফিরবি না। আমি মাথা সরায় দিয়ে আর কিছু বললাম না। আমি সামনের দিকে রিক্সা চালাচ্ছি, পিছন থেকে দরুদ, জিকির, সূরা তিলাওয়াত শুনতে পাচ্ছি, কিন্তু খুব চিকন কণ্ঠে আর মিহি সুরে, যেন মধুর একটা আওয়াজ আসছে আমার কানে। আমার 30-32 বছরের জীবনে এত সুন্দর তিলাওয়াত আমি এর আগে কখনো শুনিনি। একসময় আমার যেন ক্লান্তি কেটে গেছে, আমি জোরে জোরে প্যাডেল মারতে থাকি। রিক্সা চলছে খুব জোরে। একসময় জোহরের আজান দিলে আমি মসজিদের কাছে, হুজুর রিক্সা থামাতে বলে। আমি আর উনি উজু করে নিলাম নামাজের জন্য। মসজিদে অনেক মুসল্লি, এত মুসল্লি মসজিদে আগে দেখিনি। সদাই লম্বা লম্বা সাদা জুব্বা ড্রেস পরা, আর জায়গাটাও আমার অচেনা লাগছে। সবাই হুজুরকে জায়গা করে দিলেন, নামাজ পড়াতে উনি ইমামতি করলেন। আমি একেবারে পেছনের কাতারে দাঁড়ালাম। নামাজের ভেতরে আমি যেন তলিয়ে গেলাম। এত ভালো লাগা আগে কখনো কাজ করেনি। নামাজ শেষ করে রিকশায় উঠে পড়লেন। এর ফাঁকে আর কোনো কথা বলেন নাই, শুধু একটা কথা বলতে শুনলাম, নামাজের মতো শান্তি আর কিছুতে নেই। আমি সেই আবার অনবরত প্যাডেল মেরে চলছি। মাঝে মাঝে রাস্তার মোড় আসলে উনি নির্দেশ দেন ডানে বা বামে যাওয়ার জন্য। একসময় দুপুর ঘনিয়ে বিকেল হয়, তখন আমার শরীর ভেঙে গেছে আর চলতে পারছি না, চালাতে পারছি না। তখনই উনি বললেন, থাম এখানে। আমি রিক্সা থামাই। এ কি, এখানে তো কোনো রাস্তাঘাট নেই, শুধু মাঠ আর মাঠ। আর মাঠের শেষে দক্ষিণে একটা সরু খাল আছে। হুজুর লোকটি রিক্সা থেকে নেমে বললেন, তুমি এখানে থাকো, আমি আসছি। ভুলেও আমার পেছনে পেছনে এসো না। আমি বললাম,
আপনি কই যান? এখানে তো কিছু নাই। উনি শুধু হাত দিয়ে ইশারা করলেন রিকশায় বসে থাকতে। উনি একটু বাদেই আসছেন। তারপর আমি ওনার যাওয়ার দিকে চেয়ে রইলাম। উনি যত দূরে যাচ্ছে মনে হচ্ছে তত বড় হচ্ছে। আমি খুবই ভয় পাই। দূরে গেলে তো ছোট হয়ে আসার কথা মানুষ, কিন্তু উনি এভাবে বড় হয়ে যাচ্ছে কেন? একসময় ওনাকে আর দেখতে পাই না। প্রায় ২০-৩০ মিনিট কেটে গেল, কিন্তু হুজুরের আসার কোনো নামগন্ধ নেই। রিকশা বসতে বসতে আমি চিন্তা করলাম, এই লোকটা তো আমার ভাড়াও দিল না। কোন জায়গা থেকে এনে মাঠের মাঝখানে দাঁড় করিয়ে চলে গেছে। একসময় আমি খুব ভয় পাই। চারিদিকে শুধু মাঠ আর আমি একা রিকশা নিয়ে বসে আছি। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। ক্ষুধা, ক্লান্তি, ভয় নিয়ে আমি রিকশায় জড়সড় হয়ে বসে আছি। তারপর আমি ভেবে নিলাম হয়তো এই লোক আর আসবে না। আশেপাশে মসজিদ পেলে ইফতার করে মসজিদে কাটাবো রাতটা। যেই ভাবা সেই কাজ। অনেকক্ষণ খুঁজলাম, কিন্তু মসজিদ তো দূরের কথা, কোথায় কোনো মানুষজনও দেখতে পেলাম না। সন্ধ্যা হয়ে গেছে এতক্ষণে, হয়তো ইফতারের সময়ও হয়ে গেছে। আমি মাঠের শেষ প্রান্তে খালটার দিকে গেলাম পানি খাবো বলে। আমার জীবনের সেরা ঘটনাটা আমি দেখলাম। আমি দেখলাম যে সেই হুজুর খালের ওপর, খালের পানির ওপর ৪ জন মহিলার সাথে দাঁড়িয়ে আছে। ৪ জন মহিলাই বোরকা গায়ে দেয়া, লাল নীল সাদা কালো বোরকা পরা। হুজুর মহিলাদের হাতে বাজারের ব্যাগের মতো কিছু কিছু একটা ব্যাগ দিয়েছিল। তবে আমার মনে হয় ওইগুলো বাজারের ব্যাগ, কিন্তু আমি একদম শিওর না যে ব্যাগের ভিতরে আসলে কি ছিল। আমি অজ্ঞান হয়ে যাবার মতো একটা অবস্থা। এটা দেখে যে পানির ওপর মানুষ দাঁড়িয়ে আছে, তখন মহিলাগুলো হঠাৎ আমাকে দেখে ফেললো। হুজুর পেছনে ফিরে আমার দিকে তাকালো। ওনার মুখ কি বিভৎস আর ভয়ঙ্কর। লম্বা লম্বা পায়ে আমার দিকে আসছিল, আর মহিলাগুলি বিশাল বিশাল সাপ হয়ে আমার দিকে আসছে। এটা দেখার পর আমি ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে চোখ খুলে দেখি আমি আমার ঘরে শুয়ে আছি। আমার মেয়ে ডাকাডাকি করছে, আব্বা জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরছে। পুরো কলোনির সবাই এসে জড়ো হয়ে আমাদের বাসায় দেখার জন্য। তারা সবাই বলা বলি করছে আমি নাকি আজ ৩ দিন জ্ঞান নাই। আমি আমার বউকে বললাম আমি এখানে কিভাবে আসলাম। ও বলল আমার আহ শালায় আমাকে নিয়ে আসছে, অর্থাৎ আমার বউয়ের ছোট ভাই। ও রাঙামাটিতে গাড়ি চালায়। ও মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়েছে, তখন মসজিদে আমাকে পেয়েছে। আমি অচেতন অবস্থায় পড়েছিলাম। কে বা কারা আমাকে রেখে গেছে কিছু জানে না, তারপরও আমাকে নিয়ে আসলো। আর আমার কলোনি হলো চিটাগং। আমার শালা বড় হুজুর নিয়ে আসছে। হুজুর সবকিছু শুনে বলল এটা কোনো নামাজি বড় জিন অথবা জিনের বাচ্চা ছিল, তোমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি দেখে ফেলাতে এমনটা হয়েছে। আর জিনের সাথে পানির উপর মহিলাগুলো হলো জিনের বউ অথবা জিনের আত্মীয় স্বজন ছিল। আমি দেখে ফেলার কারণে ভয়ঙ্কর রূপ নিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আমি বাড়ি থেকে যখন সেহরি খেয়ে বের হই তখন আমার পকেটে ছিল 0 টাকা। আর আমার শালাবাবু যখন আমাকে অচেতন অবস্থায় পায় তখন আমার পকেট ভর্তি প্রায় 12,000 টাকা পায়। এরপর থেকে আমি রিক্সা চালানো ছেড়ে দিই। জিনের দেওয়া টাকাগুলো দিয়ে আমি এখানে একটা ছোট হোটেল দিই। আর আমার ছোট আহ ওই হোটেল এখন চট্টগ্রাম জেলার নামকরা একটা রেস্টুরেন্ট, আলহামদুলিল্লাহ। ভাই, লেখাতে কোনো ভুল ত্রুটি হলে সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। এই ঘটনাটি আমি একজন রিক্সা চালকের কাছ থেকেই শুনেছিলাম। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আজকে আমি যে ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এটি আমাদের এলাকার একজন সম্মানিত হুজুরের মুখ থেকে শোনা একটি ঘটনা। রাসেল ভাই, যেই হুজুরের মুখ থেকে আমি আসলে ঘটনাটা শুনেছিলাম তিনি অত্যন্ত দিনদার একজন মানুষ। অকারণে ভৌতিক কোনো ঘটনা উনি একদমই বানিয়ে বলার মানুষ না। যাই হোক রাসেল ভাই, সরাসরি আমি ঘটনাটায় চলে যাচ্ছি। আমি যেই হুজুরের ঘটনা বলছি ওনার নাম মাওলানা আব্দুল কাদের।
আর যেই ঘটনাটা উনি আমাকে শেয়ার করেছিল, এই ঘটনাটা প্রায় ২০ বছর আগের একটা ঘটনা। আমাদের এলাকা থেকে পাশের একটা এলাকা বা উপজেলা ছিল, সেই উপজেলায় একটা মসজিদ ব্যাপী ৩ দিনের ইসলাহি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ৩ দিন ব্যাপী বিশাল বড় ওয়াজ মাহফিল, প্রায় রাত ১টা-১.৫টা পর্যন্ত সেখানে ওয়াজ চলতো। এবং এই যে আমাদের যে মাওলানা আব্দুল কাদের হুজুর ছিল, উনিও সেখানে বক্তব্য দিয়েছিল এবং উনি ৩ দিনেই কিন্তু সেখানে গিয়েছিল। এবং শেষের দিন যেটা শেষের দিন একদমই চতুর্থ, মানে যেদিন আর কি শেষ দিন, সেই দিন আমাদের মাওলানা আব্দুল কাদের হুজুর সেদিন মাহফিল থেকে যখন ফিরতেছিল, তখন ওনার বেশ সময় লেগেছিল, কারণ ওনাকে হাদিয়া দেওয়ার ব্যাপার ছিল, আবার আয়োজন কমিটি সব কিছু শেষ করে উনি প্রায় রাত ২:৩০টার দিকে বাড়ি ফিরেন, মানে ২:৩০ দিকে। তো উনি যখন বাড়ি ফিরেন তখন ওনাকে মানে অনেকেই বলেন যে হুজুর আজকে রাতটা বাড়ির দিকে যাওয়ার দরকার নাই, অনেক তো রাত হয়ে গেছে, আপনি এখানেই কোথাও থেকে যান। কিন্তু পরদিন ফজরের আগে ওনাকে ওই মসজিদে পৌঁছাতে হবে, কারণ মসজিদে ওনার ফজরের আজান দিতে হবে। তাই উনি অন্য কিছু চিন্তা না করে ওনার কাছে যে সাইকেলটা ছিল, সেই সাইকেল চালিয়ে উনি বাড়ির দিকে রওনা দিলেন। শীতের রাত, ঘন কুয়াশা, চারদিকের পরিবেশ একদমই নিঝুম। আর রাসেল ভাই, গ্রামের শীতের সময় কিন্তু ধান ক্ষেত হয়, তখন দুই পাশে ধানের ক্ষেত, মাঝখান দিকে রাস্তা, উনি যে যাচ্ছেন বোঝা যাচ্ছে যে কেউ একজন যাচ্ছে। মাঝে মাঝে কুয়াশার মানে বড় স্তূপ, উনি একদম সামনে কোনো কিছু দেখতে পাচ্ছেন না, হাতে একটা মিটমিট টর্চ লাইট। তো এইরকম একটা অবস্থায় উনি যাচ্ছেন, ওনাকে প্রায় সাইকেল চালাতে হবে ৫ কিলোমিটার পর, ৫ কিলোমিটার যাইতে হবে। তো ৫ কিলোমিটারের উনি প্রায় ২ কিলোমিটার পার করেছে এবং যাওয়ার সময় উনি একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, যেটার নাম শুনলেই গ্রামের মানুষ ভয় পেয়ে যেত, কারণ সেখানে একটা ১০০ বর্ষ পুরনো বট গাছ ছিল, বিশাল বড় বট গাছ। গাছটা এত বড় যে প্রায় ১ বিঘা জমির উপর গাছটা মানে প্রসারিত বেশি, এবং গাছটার যে ডালপালাগুলো ছিল, সেই ডালপালা থেকে শিকড় বের হয়ে মাটির নিচ পর্যন্ত গিয়েছিল, মানে এক টাইপের ভুতুড়ো টাইপের একটা, মানে কি বলে, বট গাছ আর কি। লোকমুখে প্রচলিত ছিল যে ইংরেজ আমলেও নাকি গাছটি সেখানেই দাঁড়িয়েছিল, তার মানে গাছটি প্রায় ৩০০-৪০০ বছর আগের আর কি একটা গাছ। এবং গাছটা ঘেঁষে, মানে গাছটার একটু পরেই একটা ছিল বিশাল পুকুর। পুকুরের পানি এতই কালো ছিল যে দিনের বেলাতেও সেটার মানে আলো ওই পুকুরের ভিতরে যেত না। আর সেই পুকুরে কিন্তু বিশাল বড় বড় মাছ ছিল বলেও এলাকার মানুষ দাবি করে, কিন্তু কেউ সেখানে মাছ নিতে যেত না। এবং গ্রামের যে বয়স্ক মানুষ আছে তারা বলতেন যে মাগরিবের পর কেউ ওই জায়গায় অকারণে দাঁড়ায় না। মাগরিবের পর মানে রাত্রের পরেই আর কি, মাগরিবের পরেই আর কি, যখন তো অন্ধকার হয়ে যেত। যাই হোক, মাওলানা আব্দুল কাদের উনি আসলে এই সব কিছুতে কান না দিয়ে উনি ওনার মতো আর কি কোরআন শরীফ তিলাওয়াত করছেন এবং সাইকেল চালাচ্ছেন। তো যখন ওনাকে কিন্তু এই বটগাছটার পাশে দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তা দিয়েই বাড়ি ফিরতে হবে। সাইকেল চালাতে চালাতে উনি বটগাছের কাছে পৌঁছাতেই অদ্ভুত রকমের একটা বিষয় খেয়াল করলেন। উনি চারদিকে কুয়াশা থাকলেও বটগাছের মানে চারপাশটা কেমন যেন পরিষ্কার পরিষ্কার লাগছে ওনার কাছে। মনে হচ্ছে এখানে কোনো কুয়াশা নেই, এখানে কোনো যানজট নেই, এখানে অত বেশি ঠান্ডাও নেই। মানে বটগাছের নিচে মানে অস্বাভাবিক রকমের পরিষ্কার একটা, মানে মনে হচ্ছে কেউ একটু আগে এটাকে পরিষ্কার করে দিয়ে গেছে। এরপর মাওলানা আব্দুল কাদের উনি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তারপর উনি হঠাৎ করে অনুভব করলেন যে ওনার সাইকেলটা কেমন যেন একটা ভারী হয়ে যাচ্ছে। মনে হচ্ছে সাইকেলের পিছনে কেউ একজন উঠে বসেছে।
উনি প্যাডেল মারছেন, কিন্তু সাইকেলটা একদমই এগোচ্ছে না। মনে হচ্ছিল কেউ যেন পিছন থেকে সাইকেলটাকে ধরে রেখেছে। তারপর মাওলানা আব্দুল কাদের উনি যে কোরআন তেলাওয়াত করছিলেন, সেই কোরআন তেলাওয়াতটা আস্তে আস্তে করছিলেন। এবার উনি কি করলেন, কোরআন তেলাওয়াতটা খুব জোরে জোরে পড়া শুরু করলেন এবং প্যাডেল জোরে মারতে শুরু করলেন। ঠিক এই সময়ে পুকুরের দিক থেকে সপ সপ একটা শব্দ আসলো। মনে হচ্ছিল যে পুকুরের ওপরে কিছু একটা সাঁতার কাটছে এই টাইপের। তারপর মাওলানা আব্দুল কাদের কি করলেন, ওনার হাতে যে টর্চ লাইটটা ছিল সেই টর্চ লাইটটা পুকুরের দিকে ফেললেন। দেখলেন যে কিছুই নেই, কোনো শব্দ নেই, কোনো কিছুই নেই। মাওলানা আব্দুল কাদের বেশ খানিকটা ভয় পেয়ে গেলেন। উনি ভাবলেন, কিরে এটা কি হলো? পরে উনি দেখলেন যে পানির উপর কিছু ঢেউ উঠতেছে। তখন উনি ভাবলেন যে হয়তো কোনো ব্যাঙ বা কোনো মাছের শব্দ আমি পেয়েছি। এরপর উনি অন্য কিছু চিন্তা না করে উনি আবার ওনার সাইকেলে উঠলেন এবং সাইকেলের প্যাডেল মারা শুরু করলেন। কিন্তু এবার কবরস্থানের ভিতর থেকে একটা মাটি চাপড়ানোর শব্দ এলো। একটু বলতে ভুলে গেছি যে ওই যে কি বলে বটগাছটা ছিল, সেই বটগাছটার পাশেই ছিল একটা কবরস্থান। তো শব্দটা মানে যেটা যে আসতেছে সেটা ঠিক সেই কবরস্থান থেকেই যেন শব্দটা আসতেছে। এবার এই শব্দটা শুনে মাওলানা আব্দুল কাদের বেশ খানিকটা ভয় পেয়ে গেলেন। ওনার শরীর শিউরে উঠল, তবুও তিনি একদমই থামলেন না। আরও কয়েক হাত সামনে যেতেই হঠাৎ করে পুরো এলাকাটা অস্বাভাবিকভাবে নীরব হয়ে গেল। নীরব বলতে এমন একটা অবস্থা তার হলো, ওই বটগাছটার নিচে যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ঠিক পরিবেশটাও এমন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। মানে কোনো শব্দ নেই, কোনো কিছু নেই। জোনাকি পোকা যে মিটমিট করে আলো দিচ্ছিল সেই আলোটাও নেই। বটগাছের ভিতরে, বটগাছটা থাকার কারণে তো সেখানে অনেক বাতাস বইছিল, কিন্তু সেই বাতাসও বইছে না, বটগাছের কোনো পাতাও নড়তেছিল না। ঠিক তখনই বটগাছের ঝুড়ি থেকে একটা কালো ছায়া ধীরে ধীরে নামতে শুরু করলো। মানে এমন মনে হচ্ছে যেন কোনো বান্দর বা কোনো মানুষ টাইপের কিছু একটা গাছ থেকে নিচের দিকে নামছে। কিন্তু সেটা যতই নিচে নামছে ঠিক ততই আশ্চর্য আশ্চর্য কিছু জিনিস প্রকাশ করছে। এরপর মাওলানা আব্দুল কাদের আমাকে যেটা বলেছে, উনি দেখতে পারলেন যে যেটা নামছে সেটার কোনো পা নেই, বা পা একদমই নেই। ওনার জাস্ট বডিটা দেখা যাচ্ছে। কালো একটা আলখাল্লা টাইপের কিছু পড়েছিল সেটা দেখা যাচ্ছে, কিন্তু পা স্পষ্টভাবে উনি দেখতে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে মাওলানা আব্দুল কাদের চোখ নিচু করলেন এবং জোরে জোরে আল্লাহর জিকির শুরু করলেন। ঠিক সেই মুহূর্তেই উনি ওনার ডান পাশ থেকে খুব নিচু স্বরে একটা শব্দ শুনতে পারলেন। শব্দটা এরকম, হুজুর একটু শুনবেন। গলাটা ছিল একদমই মানে একজন বৃদ্ধ লোকের, মনে হচ্ছে যে অনেক বৃদ্ধ একটা লোক বিপদে পড়েছে বা কোনো একটা কিছু হয়েছে, এই টাইপের একটা করুণ শব্দ তার কানে আসলো। মাওলানা আব্দুল কাদের এটা ভালো করেই জানে যে এরকম নির্জন জায়গায় এই সময় কেউ থাকার কথা না। উনি এই সমস্ত কিছু একটু আগের থেকে জানতেন, এজন্য উনি কোনো পাশেই তাকালেন না। উনি ওনার মতো সামনে এগোতে লাগলেন, কারণ উনি জানেন যে এদিক ওদিক দেখলে হয়তো আমার সমস্যা হতে পারে। কিন্তু একটু সামনে যাওয়ার পর আবারও সেই কণ্ঠ তার কানে ভেসে আসলো। এবার কণ্ঠটা ঠিক এরকম, হুজুর আমার জন্য একটু দোয়া করে যান। এবার মাওলানা আব্দুল কাদের বেশ খানিকটা চমকে গেলেন, কিরে এইটা তো কোনো জিনভূতের কথা না, দোয়া চাবে। উনি ভাবলেন হয়তো সত্যিই কোনো পথচারী আমার কাছে দোয়া চাচ্ছেন। কিন্তু সঙ্গে সঙ্গে উনি আরেকটা বিষয় খেয়াল করলেন, গলাটা এবার ডান পাশ না বাম পাশ থেকে আসছিল। মানে একবার ডান পাশ থেকে একবার বাঁ পাশ থেকে, একই সঙ্গে বাঁ পাশ থেকে ডান পাশ থেকে, মানে খুবই তার কাছে বিষয়টা অবাক লাগলো। এরপর উনি যখনই মাথা ঘুরাবেন ঠিক সেই মুহূর্তে পিছন থেকে আবার ঠিক একই শব্দ, মানে
পিছন থেকে, সামন থেকে, ডান বাম সব দিক থেকেই যেন শব্দ আসছে, যেন মনে হচ্ছে একজন নয় অনেকগুলো কণ্ঠ একসঙ্গেই মাওলানা আব্দুল কাদেরের সঙ্গে কথা বলছেন। এরপর মাওলানা আব্দুল কাদের খুব বেশি ভয় পান এবং উনি ওনার শরীরে যত শক্তি আছে সব শক্তি দিয়ে খুব উচ্চ স্বরে কোরআন তিলাওয়াত করা শুরু করলেন। হঠাৎ করেই মাওলানা আব্দুল কাদেরের যে সাইকেলটা ছিল সেই সাইকেলের ঘন্টাটা নিজের থেকে বাজাটা শুরু করে দিল, ক্রিং 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 ক্রিং, মানে কোনো শব্দ ছাড়াই। মনে হচ্ছে যেন কেউ তার সাইকেলটার উপর ভর করে সাইকেলটার বেলটা বাজাচ্ছে। ঠিক তখনই পুকুরের কালো পানির উপর থেকে একটা সাদা অবয়ব দেখা গেল। সে পানির উপরে একদমই দাঁড়িয়ে আছে, কোনোভাবেই ডুবছে না, মনে হচ্ছে যেন পানির উপর ভেসে আছে। মাথাটা একদমই নিচু করা, দীর্ঘ লম্বা একটা আলখাল্লা টাইপের সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। এরপর মাওলানা আব্দুল কাদের আরও বেশি অবাক হয়ে তার ভিতর থেকে এবার আয়াতুল কুরসি ছাড়া আর অন্য কিছুই আসতেছে না। কয়েক সেকেন্ড পর উনি দেখলেন সেই যে অবয়বটা ছিল পানির ওপরে, সেটা ধীরে ধীরে মাথা তুলে তাকাচ্ছেন মাওলানা আব্দুল কাদেরের দিকে। কিন্তু উনি যেটা দেখতে পারলেন সেটা তার জীবনের সব থেকে ভয়ানক একটা দৃশ্য। উনি দেখলেন তার যে মুখের জায়গাটা ছিল সেই জায়গাটায় কিছুই নেই, গোস্ত, রক্ত, নাক, মুখ কিছুই নেই, শুধুমাত্র একটা কালো অদৃশ্য একটা কিছু, শুধু ফ্যাকাশে হাড় হাড্ডিগুলো দেখা যাচ্ছে। সঙ্গে সঙ্গেই মাওলানা আব্দুল কাদের তার চোখ সরিয়ে আবার সামনের দিকে তাকালেন। তাকিয়ে জোরে সুরে বললেন আল্লাহু আকবার। এবং এরপরে কিছুক্ষণ পরেই উনি দেখছেন যে তার রাস্তার মাঝখানে এবার একটা কালো পোশাক পরা অস্বাভাবিকভাবে লম্বা একটা মানুষ, তার মাথা প্রায় বট গাছের নিচুর ডালগুলো ছুঁয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে একটা হাত তুলে মাওলানা আব্দুল কাদেরের দিকে ইশারা করল। তারপর সেই আঙ্গুলগুলো কবরস্থানের দিকে তাকালো। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের ভিতর থেকে একসঙ্গে অনেকগুলো ভয়ানক কান্না ভেসে আসলো। আমি আর মানে এই মুহূর্তে আমি মানে মাওলানা আব্দুল কাদের কাছে আর শুনতে চাচ্ছিলাম না। তারপরেও উনি আর কি বলতেছিল যে উনি এরপর আর এক সেকেন্ডও দাঁড়ায়নি। উনি সূরা জিন তেলাওয়াত করা শুরু করে আর খুব জোরে জোরে দোয়া পড়তে সাইকেলের প্যাডেল মারতে শুরু করলো। এবং এরপর তার এমনটা মনে হচ্ছিল যেন ওনার পিছনে কিছু শব্দ একদমই খুব জোরে জোরে আর্তনাদ করছে, আর মনে হচ্ছে যে তাকে একদম ধরে ফেলবে এই টাইপের। এবার তিনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে তার সাইকেলের চাকায় কিছু একটা আটকে গেছে, কিন্তু উনি কোনোভাবেই পিছনে তাকাচ্ছে না। সাইকেল চলার প্রায় 15 মিনিট যাওয়ার পর উনি দূরের মসজিদ থেকে একটা শব্দ শুনতে পারলেন। তখনকার আমলে আর কি, যখন তাহাজ্জুদের সময় হতো তখন নাকি একটা মসজিদে একটা অ্যালার্ম দেওয়া হতো। আর এই অ্যালার্মটা শোনার পর সঙ্গে সঙ্গে পিছনের চাকার শব্দটা থেমে গেল, তার যে সাইকেলটা ছিল সেটাও হালকা হয়ে গেল। এরপর মাওলানা আব্দুল কাদের আর কোথাও দাঁড়ায়নি, একদম সরাসরি তার মসজিদে গিয়ে পৌঁছেছেন। পরদিন বলতে সেই দিন ফজরের পরে গ্রামের এক বৃদ্ধ লোককে উনি ঘটনাটা খুলে বললেন। এই ঘটনাটা শোনার পর সেই বৃদ্ধ বেশ খানিকটা চুপ করে মাওলানা আব্দুল কাদেরের চোখের দিকে তাকিয়ে থাকলেন। এরপর বললেন, আপনি যে ওই সময় ওই রাস্তা পার হয়ে এসেছেন, ঠিক সেই জায়গায় বহু বছর আগে কিছু ডাকাত দল একজন আলেম মানুষকে হত্যা করেছিল। তারপর থেকেই অনেকেই বলে গভীর রাতে সেখানে নাকি অদ্ভুত রকমের শোনা যায় এবং সেখানে নাকি বেশ কোলাহল শোনা যায়। আবার এই ঘটনাটার পর থেকে সেখানে আসলে মানুষ না যাওয়ার কারণে ওই জায়গাটা একটা হন্টেড জায়গায় পরিণত হয়। এরপর মাওলানা আব্দুল কাদের তার নিজ প্রচেষ্টায় সেই যে বটগাছের রাস্তাটার পাশ ঘেঁষে ওখানে একটা সোলার বৈদ্যুতিক লাইটের ব্যবস্থা করে দেন এবং উনি
ওই জায়গাটাতে কিছু লিপলেট রেখে দেন যে রাত্রের বেলায় এই দিক দিয়ে সাবধানে চলবেন, মানে উনি একটা বেশ সতর্কতামূলক জায়গাটাকে করে দেন। এবং তিনি ফজরের পরপরেই সেখানে যান, প্রতিদিনেই যান, যে কারো কোনো সমস্যা হলো কিনা, কারণ সেই রাস্তা দিয়ে সচরাচর মানুষ যেত। কিন্তু উনি ওনার জীবন দশায় কাউকে এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে দেখেননি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। যদি ঘটনাটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন। ঘটনাটি হয়েছিল 2016 সালে এবং বলেছিলেন চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঘটনাটি শুরু করছি তাহলে। আমাদের গ্রামে এক লোক ছিল যে সারাদিন মদ খেত এবং গান গাইতো, নামাজ রোজা কিছুই করতো না, এভরিডে ড্রিঙ্ক করে এসে তার বউকে পেটাতো। এই প্রবলেমটা থেকেই গিয়েছিল। একদিন রাত 9টার দিকে ড্রিঙ্কের দোকানে গিয়ে ড্রিঙ্ক পান করছিল, আর সেখানে আরো কিছু ড্রিঙ্ক পান করা লোক ছিল। তাদের সাথে গল্প করতে করতে রাত 1টা বেজে যায়। তারপর যে যার মতো নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। ওই লোকটি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তার বাড়ি যে একটা কবরস্থানে, তার বাড়িতে যেতে একটা কবরস্থান পড়ে। তো সেই দিন লোকটা সেই কবরস্থান পার করবার পর একটু গিয়েই চিৎকার শুরু করে যে কি তাকে মারছে, কেউ তাকে মারছে রাত 1টার সময়। হঠাৎ করে পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল, তবে একজন প্রশ্ন করলো যে রোডের পাশে, মানে সে শুনতে পায় তার চিৎকার, সে ভয়ে বাড়ি থেকে বের হয় না। লোকটা জোরে জোরে শাউট করছে যে তাকে খুব জোরে কেউ মারছে। তবে সেই মানুষটা যে প্রশ্ন করছিল যে জানতো যে এই লোকটাকে ড্রিঙ্ক করে, তাই সে মনে করলো যে ড্রিঙ্ক করে উল্টাপাল্টা বকছে, তাই বোধহয় তিনি আগান নাই, তাই সে নিজের পড়াশোনা করছিল। তার একটু পর লোকটা তার চিৎকার স্টপ হয়ে যায়। তারপর সেই মানুষটি যে পড়ছিল, যে সে ভাবলো যে এবার শান্তি পেলাম, বাট সকালে ঘুম থেকে ওঠার সময় সে বাইরে হইচয়ের সাউন্ড পায়। তারপর সেই মানুষটি বাইরে গিয়ে দেখে যে সেই লোকটি মারা গেছে। তারপর সেই মানুষ সারপ্রাইজ হয়ে যায়। তারপর যে ঘটনাটি বলবো সেটা ওই লোকটির মর্মান্তিক ঘটনার সাথে রিলেটেড। এই লোকটির মৃত্যুর পর সেদিন দুপুরে কিছু ছেলে প্ল্যান করলো যে ওই লোকটি মদ খেত এবং খারাপ কাজ করতো, তবে এই আজব হয় দেখবো, মানে তার কবরের আজাব কিভাবে হয় দেখবে। তাই বলে সেই দিনই যারা কবর মানে খোঁড়ে তাদেরকে কিছু টাকা দিয়ে ওই কবরের সিসি ক্যামেরা লাগায়। সিসি ক্যামেরাটা এমন ভাবে লাগায় যাতে কেউ দেখতে না পায়। তারপর দুপুর 2টার সময় তার মাটি হয়ে যায় এবং তারপর সেই ছেলেটি, যে ছেলেটা সিসি ক্যামেরা লাগানোর জন্য টাকা দিয়েছিল, তার 2জন ফ্রেন্ড মিলে সেই ছেলেটির বাড়িতে বসে ল্যাপটপে দেখছিল যে কি হচ্ছে। একটা জিনিস স্কিপ করে গেছি, সেটা হলো সেই কবরে তারা লাইট জ্বালিয়েছিল। তারা শুধু সিসি ক্যামেরাতেই দেখতে পায় যে সে আস্তে আস্তে চারিদিক অন্ধকার হয়ে আসছে, আর একটা বিকট সাউন্ড হলো। তারপর সিসি ক্যামেরা বাস্ট হয়ে যায়, আর সেই ছেলেরা যারা দেখছিল তাদের ল্যাপটপে বাস্ট হয়ে যায়, আর তাদের বাড়িটা কাঁপতে থাকে। অনেক শ্যাডো দেখতে পায় সেই 3জন। হরর সাউন্ডটা, আমি আসলে ঘটনাটা আসলে আমাকে যিনি পাঠিয়েছেন তাকে মানে আকুল আবেদন করছি যে যারা ঘটনা পাঠাচ্ছেন একটু পরিষ্কার করে পাঠাবেন। হরর সাউন্ড শুনতে পায় তারা। সেই ঘরের ফ্যানটা খুলে পড়ে যায়, লাইট ফিউজ হয়ে যায়, তারা এলোমেলো হয়ে যায়, খুব আঘাত পায়। সাডেনলি সেই রুমে ঘরের মতো বাতাস হতে থাকে, চারদিকে ডোর ক্লোজ হয়ে যায়। সাডেনলি তারা রিয়েলাইজ করে যে তাদের বাড়ির বাইরে খুব চিৎকার হচ্ছে। তারপর তারা সেই লোকটিকে তাদের রুমের মধ্যে দেখে, যে লোকটা মারা গিয়েছিল। আসলে যে লোকটা মদ্যপ অবস্থায় ছিল, সেই লোকটা সেদিন রাত্রেবেলা বাড়িতে যাওয়ার পথে অনেক জোরে চিৎকার করছিল তাকে কেউ মারছে বলে। কিন্তু আশেপাশের মধ্যে পাশের বাড়ির একটা ছেলেই এখানে সজাগ ছিল, যে পড়াশোনা করছিল। ওই মুহূর্তে তার এইসব চিৎকার শুনে মনে করছিল যে মদ্যপ অবস্থায় আছে, কি আর সমস্যা। তো পরবর্তী তারা ফ্রেন্ড মিলে প্ল্যান করে যে উনি তো মারা গেছেন, তো ওনার কবরের পাশে কোনো ক্যামেরা টাইপের কিছু লাগিয়ে রাখার এরকম প্ল্যান করেছিল। যাই হোক, যে লোকটা মারা গিয়েছিল তারপর তারা ওখানে 3জন সেন্সলেস হয়ে যায়। তারপর সেই ছেলের মা ও বাবারা সেই ফ্রেন্ডের বাড়ির ছাদে পায় তাদেরকে। তারপর সেই 3জনের শরীরে অনেক জ্বর ছিল। তারপর তাদেরকে বলে যে কি হয়েছিল। তারপর তারা বলতে চাচ্ছিল না। অনেকক্ষণ পর তারা বলে এই ঘটনা ঘটেছিল। তারপর তাদের জ্বর ডক্টরকে দেখে ভালো হলো না, অনেক হুজুর দেখানোর পর ভালো হয়। অলরেডি সেই ঘটনাটি গ্রামে ছড়িয়ে পড়ে, সবাই জেনে যায় এই ঘটনাটি। এইটাই হলো আমার ইভেন্ট। এটা একটা রিয়েল ইভেন্ট। ঘটনাটি ঠিকঠাক গুছিয়ে না লেখার জন্য তিনি অত্যন্ত ক্ষমা চেয়েছেন। তারপরও আমার কাছে ঘটনাটা যতটুকু মানে ইন্টারেস্টিং মনে ছিল ততটুকু ইন্টারেস্টিং মনে হয়নি। হ্যাঁ, স্টেপ নেওয়ার জন্য প্রথম ঘটনাটা খুব বেশি ভালো হয়নি, সব ভালো ঘটনা পড়তে পারলাম না। যিনি পাঠিয়েছেন তার ঘটনা প্রথমে ইন্টারেস্টিং লেগেছিল। যাই হোক,
পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। প্রথম ঘটনাটা একটু স্কিপ করে গেলাম, মাঝখানে কোনো কথা বলছি না, দ্বিতীয় ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা যে পাঠিয়েছে তিনি এখন এই মুহূর্তে আমাদের সাথে আছে। অরণ্য নাম, NF অরণ্য, এই মাগুরা থেকে লিখেছে। তিনি ভূত FM এর নিয়মিত শ্রোতা, মাগুরা থেকে লিখছে এবং মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। স্টুডিওতে এসে তার গল্প বলা সম্ভব নয়, এই জন্য তিনি আমার কাছে ঘটনা শেয়ার করতে চেয়েছিল। এর আগে ভূত FM এ ঘটনা পাঠিয়েছিল, কিন্তু সেটা সিলেক্ট হয়নি। সেদিন আমার ঘটনার চেয়ে হয়তো ভালো ইমেল ছিল। যাই হোক, আজ যে ঘটনাটি লিখবো তার ভাষ্য মতে তিনি হচ্ছেন আমার ইংলিশ প্রাইভেট টিউটরের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যারের নাম শাহাবুদ্দিন স্যার। তিনি মাগুরাতেই তার বাড়ি। মাগুরার একটি নামকরা হাই স্কুলে তিনি শিক্ষকতা করতেন। বেশি কথা না বলে ঘটনায় যাই। এটি 2013 সালের ঘটনা। স্যারের বোনের বিয়ে হয় ঝিনাইদহ জেলার এক উপজেলায়। জায়গার নামটি স্যার প্রকাশ করেননি। তো একদিন বিকেলে স্যার তার বোনের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় আসা যাওয়া ছিল সেখানে। সময়টা ছিল ডিসেম্বর মাস, বেশ ঠান্ডা পড়েছে। তো ওই গ্রামে প্রবেশ করতে হয় একটি জঙ্গলের মধ্যে দিয়ে। উল্লেখ্য যে জঙ্গলের মধ্যে একটা রাস্তা ছিল যা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার এবং পুরো রাস্তাই পাকা। জঙ্গলের প্রবেশ মুখে গাড়ি মানে অটোরিকশা, লেগুনা যাত্রী নামে দেওয়া। ওরা ভেতরে যায় না। ওই জঙ্গলি এলাকায় খুব ভৌতিক কথা প্রচলিত ছিল। স্যার জানতেন সবই। ওই জঙ্গলে ভয় পেয়ে অনেকে মারাও গেছেন। স্যার 2 জনের মৃতদেহ পর্যন্ত দেখেছেন। এখনো সেই জঙ্গল আছে। ঝিনাইদহ ক্যাডেট কলেজের কাছাকাছি অনেকেই ওই গ্রাম সম্পর্কে জানেন। যারা ঝিনাইদহ থেকে আছেন তারা হয়তো চিনতে পারেন। খোঁজ নিলে অবশ্যই জানতে পারবেন স্থানীয়দের কাছ থেকে। তো স্যার গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন, 2 পাশে তামাক গাছ। এখন আমি স্যারের ভাষায় লিখছি। প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। চারপাশে সবুজ প্রকৃতি ছিল মুগ্ধ হওয়ার মতো। দেখে খুবই ভালো লাগছিল। কুয়াশার প্রকোপ বাড়ছিল। আমার বেশ ভালোই লাগছিল। হেঁটে যাচ্ছি, যখন জঙ্গলে প্রবেশ করবো এমন সময় 4-5টা শিয়াল আমার দিকে এগিয়ে আসে। শিয়ালগুলো আমার চারদিকে ঘুরতে থাকে। ঠিক সেই সময় দূরের মসজিদ থেকে মাগরিবের আজান শুনতে পাই। আমার সামনের শিয়ালগুলোর চোখ ছিল রক্তের মতো লাল। শিয়ালগুলোর চোখ দিয়ে যেন আগুন ছড়ছিল। আমি বললাম, হে আল্লাহ, আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তুমি আমাকে রক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই শিয়ালগুলো চলে গেল। তখন আমি তেমন ভয় পাইনি। আসল ঘটনা শুরু হয় একটু পর থেকেই। আমি জঙ্গলে ঢুকলাম। মনে তেমন কোনো ভয় ছিল না। চারিদিকে সামান্য আলো ছিল। আমার কাছে মোবাইল ছিল, তাই আলো নিয়ে চিন্তা ছিল না। হঠাৎ দেখি একজন সাদা শাড়ি পরা মহিলা জঙ্গল থেকে রাস্তায় উঠে আসছে। তার মুখ দেখা যাচ্ছিল না। ভাবলাম আমার পরিচিত, কারণ ওই গ্রামের মোটামুটি অনেককেই আমি চিনি। আমার দিকেই আসছিলেন। কাছাকাছি চলে এলে পকেট থেকে ফোনটা বের করে টর্চ অন করতে দেখি আমার সামনে আর কেউ নেই। এই মাত্রই তো একজনকে দেখলাম। যাই হোক, স্বাভাবিক ঘটনা ভেবে নিলাম। হয় আমার মনের ভুল, না হয় সে দ্রুত চলে গেছে। কিন্তু আমার মনেই পড়েনি ওই সময় গ্রামের কেউ জঙ্গলে থাকার কথা ভাবে না। কারণ সবাই জানতো এই গ্রামে প্যারানর্মাল কিছু ঘটেছিল আগে। তাই লোকজন সন্ধ্যার পর এখানে আসার সাহস করতো না। এরপর এগিয়ে যাচ্ছে, হঠাৎ বৃষ্টি। এমন সময় বৃষ্টি, মেঘ ছিল না, কিন্তু হঠাৎ বৃষ্টি। ভাবলাম হতে পারে পাশে দেখি গর্ত মতো। আমি গর্তের মতো ওই জায়গাটাতে ঢুকে গেলে বৃষ্টিতে ভিজবো না। ঢুকে গেলাম। এরপর গর্তে বসে আছি। বেশ বড় গর্ত ছিল। এমন ভাবে ছিল মাথার উপরও ছাউনির মতো হয়ে গিয়েছিল। এমন সময় আপা ফোন দিল। আমি বললাম, বৃষ্টি শেষ হলেই আসছি, চিন্তা করো না আপা। আপা বলল, বৃষ্টি? আর কিছু না বলে বলল, তোর 2 ভাগ্নেকে পাঠাচ্ছি, তুই কোথাও যাসনি। এরপর আমি অপেক্ষা করতে করতে দেখলাম আমার সামনে আকাশ কালো হয়ে গেল। প্রচন্ড ঝড় শুরু হলো। ঠিক পাশের বাঁশবাগানের বাঁশগুলো যেন মাটি ছুঁয়ে যাচ্ছে। চারিদিকে প্রলয় শুরু হয়ে গেল। দেখলাম সামনে একটা গরু সব তছনছ করে ফেলছে, কিন্তু কোনো মাথা নেই। নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না। গরুটার আকৃতিও ছিল অস্বাভাবিক। গরুটা যে কি করছিল বলে বোঝাতে পারবো না। খুব ভয় হতে লাগলো। হাত পা ঠান্ডা হয়ে আসছিল। বুঝতে পারছিলাম না ঠিক কি করা উচিত। ভাবতে লাগলাম, আজ কি বেঁচে ফিরতে পারবো? আল্লাহর নাম নিতে থাকলাম। সাথে চারিদিকেও শুনলাম বিকট হাসির শব্দ। আমার মনে হতে লাগলো আজই বোধহয় জীবন শেষ। হাসির শব্দ ধীরে ধীরে বাড়ছিল। প্রাণপণে আল্লাহর নাম নিতে থাকলাম। এমন সময় আমার 2 ভাগ্নে সাইকেল নিয়ে চলে আসে। আমার এক ভাগ্নে তাড়াতাড়ি সাইকেল উঠতে বলল। উঠে বসার সাথে সাথে সাইকেল খুব দ্রুত চালাতে লাগলো। আমি জিজ্ঞেস করলেও কেউ কিছু বললো না। তারা যত দ্রুত সম্ভব চালাচ্ছিল।
এরপর বাড়ি পৌঁছালাম। আপা বলল, ভাই বৃষ্টি হয়নি, তুই কি বলছিলি তখন? আমি আমার গায়ের পানির ফোঁটা দেখালাম। আপা বলল, আমি বুঝে গেছিলাম, তাই 2 ভাগ্নেকে সময় মতোই পাঠিয়েছি। আমি নিজের উপর কন্ট্রোল রাখতে পারছিলাম না। পাশের বাড়ির লোকজন এসে জড়ো হলো। এখন যেন বেশি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছি। বাড়িতে বসে ভাবতে লাগলাম আমি কি দেখলাম। পরদিন সকালে উঠে আমি বিশ্বাস করতে পারছিলাম না গতকাল ঠিক কি ঘটেছিল। এর কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাইনি। ঘটনার সত্যতা 100%। ঘটনা বলার সময় দেখছিলাম স্যারের গায়ে কাটা দিচ্ছিল। বলে রাখা ভালো, জঙ্গলটা এখনো আছে। জঙ্গলে এখন আগের চেয়ে অনেক কম অস্বাভাবিক ঘটনা ঘটে, তবে ঘটে। এলাকার মানুষজন বেশি রাত করে এখন পর্যন্ত এই জঙ্গলে দিয়ে যায় না। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি শেয়ার করছি, এই ঘটনাটা আমি শুনেছিলাম আমার এলাকার একজন রিক্সা চালকের কাছ থেকে। উনি মধ্যবয়স্ক একটা মানুষ, ৩৫ বছর বয়স হবে। উনি সাধারণত রাত্রের বেলা একদমই রিক্সা চালাতে পছন্দ করেন না। উনি একটা শৌখিন মানুষ আরকি। কিন্তু সামনে ঈদ আসার কারণে উনি ওনার এই রিক্সাটা রাত্রের বেলা চালান। কারণ ওনাকে একটু বাড়তি ইনকাম করতে হবে। আর ঈদের সময় উনি একটু ছুটি নিতে চায় আরকি। নিজেকে একটু সময় দিতে চান। এইজন্য উনি ঈদের আগে বেশ ওভারটাইম শুরু করে দেয় আরকি। তো উনি এক রাতের ঘটনা আমাকে শেয়ার করছে। সেই রাত প্রায় ১১টা কি ১২টার দিকে আরকি। উনি যখন আসতেছে উনি বুঝতেছেন যে আজকের পরিবেশটা একটু অন্যরকম। আর ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ নেই, পাহাড়ের মানে আঁকাবাঁকা পথ, সবকিছু মিলে তার কাছে একটু হন্টেড লাগতেছে আরকি। কিন্তু তারপরেও তার তো আজকের মানে রিক্সা চালার যে একটা বাড়তি ইনকামের একটা সুযোগ, সেই সুযোগটা তিনি গ্রহণ করেছেন। তো হঠাৎ করেই তার রিক্সায় একজন বৃদ্ধ লোক আসে, যিনি সাদা পাঞ্জাবি পরা, সাদা পাগড়ি, সাদা টুপি, সাদা পায়জামা, একদম পুরো সাদায় সাদা একটা লোক আসে। আ মানে লোকটা এসে বলে যে, "বাবা, আমি তো একটু এক জায়গায় যাবো, তুমি কি যাইতে পারবা নাকি?" তো তখন করিম আলী চাচা বলে যে, "আরে বাপরে! আমি তো এরকম একটা ভাড়াই খুঁজতেছিলাম যে একজন কেউ আসবে।" তো তখন উনি ওই চাচাকে রিক্সার মধ্যে উঠায় নেন। কিন্তু রিক্সায় উঠার পর থেকে এই চাচা একদমই চুপচাপ হয়ে যায়। শুধু তার হাতের মধ্যে তাসবিহ ছিল আর উনি অবিরাম লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাঝে, মাঝে অন্যান্য সূরারও উনি পড়তে শুরু করেন। তো উনি উনার কাজ করতেছেন আর করম আলী, যিনি রিক্সা চালক, তিনি তার কাজ করতেছেন, প্যাডেল মারতেই আছেন। এবং তার একমাত্র লক্ষ্যটাই হচ্ছে খুব তাড়াতাড়ি এই হুজুরকে নামিয়ে দিয়ে তার ভাড়া নিয়ে উনি বাড়ি চলে যাবেন। কারণ আজকে অনেক রাত হয়ে গেছে। এবং এই যে হুজুর যে ছিল, সেই হুজুর শুধুমাত্র মাঝেমধ্যে ইশারা করত যে, "এইদিকে যাও, ওইদিকে যাও।" কিন্তু উনার মুখ দিয়ে সবসময় তাসবিহ চলতেই আছে। তো উনি যখন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, সেই রাস্তাটা তার কাছে মনে হচ্ছে একদমই নতুন একটা রাস্তা। এবং এই রাস্তাটার পাশ দিয়েই রাস্তার পাশে সাধারণত শ্মশানঘাট থাকে না। কিন্তু হঠাৎ করে উনি দেখতে পারলেন যে এই রাস্তার পাশেই একটা শ্মশানঘাট আছে। অনেকদিন ধরেই জায়গাটা হয়তো পড়ে আছে এরকম লাগতেছে। মনে হচ্ছে যে এইখানে আশেপাশে অনেকদিন যাবত কেউ আসে না। তো উনি ওই শ্মশানটার মানে কাছাকাছি যখন অতিবাহিত হচ্ছেন, তখনই উনি দেখতে পারলেন যে চারপাশের যে আবহাওয়াটা আছে, সেই আবহাওয়াটা হঠাৎ করেই কমে গেল। এমন একটা আবহাওয়ার মধ্যে এসেছে যে উনার কাছে এখন ঠান্ডা লাগতেছে, এরকম একটা অবস্থা। তো উনি হুজুরকে বললেন যে, "হুজুর, আর কতদূর যাইতে হবে?" তো এটা শোনার পর হুজুর কোনো কিছু বলল না। হুজুর শুধু বলল, "সামনে যাও।" যাচ্ছে। তো যাইতে, যাইতে হঠাৎ করে এই করম আলীর মানে চোখ পড়ে শ্মশানঘাটের পাশেই একটা দৃশ্যের দিকে। উনি এই যে মানে ভালোভাবে দেখতে পারতেছে না কুয়াশার ভিতর থেকে। তারপরেও উনি দেখতেছেন যে মানে ওই শ্মশানঘাটের দিক থেকে অনেকগুলো ছোট, ছোট অবয়ব তার দিকে আসতেছে। মানে অবয়বগুলো এমন টাইপের যেন মনে হচ্ছে অতৃপ্ত আত্মা সারিবদ্ধভাবে তার দিকে তাকিয়ে তার দিকে ধীরে, ধীরে আসতেছে।
তো এগুলো দেখার পর মানে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায় এবং উনি বলে যে, "হুজুর, এগুলো তো আমার কাছে বেশ ভয়ানক লাগতেছে। আপনি কি করবেন? আপনি কোথায় যাবেন?" এগুলো যখন বলতে থাকে তখন উনি আরকি দেখতে পারেন যে পিছন থেকে হুজুর কোনো কথা বলতেছে না। তো পিছন থেকে যখন উনি কথা বলতেছে না তখন উনি পিছনে ফিরে তাকান এবং দেখেন যে সেখানে আসলে কেউ নেই। এটা দেখার পর করম আলী একদমই ভেঙে পড়েন। কারণ উনি এত মানে এই জায়গাতে উনার আসার কথা না। কিন্তু একজন লোকই তো উনাকে এখানে নিয়ে আসছে। কিন্তু সেই লোকটাকেই উনি পাচ্ছেন না। তো এটা দেখার পর তার আর মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না এবং হঠাৎ করেই উনি দেখতে পারেন যে ওখানে যে শ্মশান ঘাটটা ছিল সেই শ্মশান ঘাটে মানে অ মানে অস্বাভাবিকভাবে চিতাগুলোর মধ্যে দিক, দিক করে আগুন জ্বলতে শুরু করলো। ঠিক তখন এই রিক্শাওয়ালার পেছনের দিকটায় হঠাৎ করে এমন একটা দুমকা হাওয়া আসলো যেটা দেখে উনি আ মানে আর ঠিক থাকতে পারল না। ঠিক মানে ওই একটা মানে এতক্ষণ থেকে তো উনি ছোট, ছোট ভয়ানক মানে অবয়ব দেখতেছেন। কিন্তু এবার উনি দেখলেন যে রিক্সার ঠিক ডান পাশে মাটি থেকে বেশ কিছুটা উপরে শূন্যে ভেসে আছে একটা অবয়ব, যার পরনে রক্তমাখা সাদা কাপড় কিন্তু কোনো পা নেই। হাওয়ার মধ্যে উড়ছে। লম্বা এলোমেলো চুল তার। ফ্যাকাশে পচা মাংসের মতো মুখে মানে এমন একটা অবস্থা যেন মনে হচ্ছে যেন পুরো পচে গলে গিয়েছে তার শরীরটা। কিন্তু তার লম্বা হাতগুলো, নখগুলো দেখে করম আলী একদমই মানে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না। এবং এরপরেই উনি যেটা লক্ষ্য করেন যে ওই যে বড় অবয়বটা যেটা সেটা তার দিকে ভেসে, ভেসে আসতেছে। এবং এটা দেখার পর মানে আতঙ্ক হয়ে করম আলী মানে তার কি বলে প্রাণপণে সে কি করলো? দৌড় দেওয়া শুরু করলো। মানে তার চোখ এত বেশি কি বলে ভয় লাগতেছে এই জিনিসগুলা দেখে তার চোখে সে বিশ্বাস করতে পারতেছে না। কিরে একটা লোক এখানে আমাকে নিয়ে আসলো আর এরকম একটা পরিস্থিতি হয়ে গেল। তখন উনি কোনো কিছু চিন্তা না করে উনি আয়াতুল কুরসি পারেন এবং উনি আয়াতুল কুরসি পড়তে শুরু করেন। এবং ওই যে মানে হুজুরটা ছিল, সেই হুজুরটার যে তসবি ছিল সেই তসবিটা উনি দেখতে পারেন। তসবিটা আবার এই রিক্সার মধ্যে পড়ে মানে ফেলে রেখে গেছে। এটা দেখে এখন উনি আরো বেশি ভয় পেতে শুরু করেন যে, কিরে এই লোক চলে গেলে যে ঠিক আছে কিন্তু এই তসবি ওখানে রেখে গেছে মানে এগুলা দেখার পর উনি আর ওখানে সেন্স ঠিক রাখতে পারেন না এবং সেখানে উনি সেন্স হারিয়ে ফেলেন। এবং এই যে সেন্স হারিয়ে ফেলে করম আলী মিয়া এরপর উনি বারবার আরকি যখন সরি মানে এই করম আলী যখন আরকি চোখ খুলেন তখন উনি দেখতে পারেন যে উনি কোনো একটা মসজিদের মধ্যে শুয়ে আছেন এবং উনার পাশে আছে ২ জন মানুষ। একজন হুজুর করে আর একজন এমনিতে নরমাল। তো তখন তারা জিজ্ঞাসা করে যে, "আপনি কে? কোথা থেকে আসছেন? কি কাহিনী আপনার?" তখন উনি গত রাতের ঘটনা উনি ওই হুজুর এবং ওই যে আরেকজন লোক ছিল তাকে খুলে বলেন। তখন ওই মসজিদের হুজুর অনেক বেশি অবাক হয়ে যায়। উনি বলেন যে, "এইরকম একজন হুজুর তো আ মানে আপনি যেই বর্ণনাগুলো দিচ্ছেন, সেই বর্ণনাগুলো অনুযায়ী একজন হুজুর তো আজ থেকে অনেকদিন আগে একটা দুর্ঘটনায় রোড দুর্ঘটনায় মারা যান। তাহলে তাকে আপনি আজকে কিভাবে দেখলেন?" তো এই জিনিসগুলো বুঝতে পারতেছিলেন না তারা। এরপর ওই করম আলী মিয়াকে একজন ভালো কবিরাজ দেখানো হয়। তো কবিরাজ দেখে আরকি তাকে বলে যে, "তুমি যেই জিনটার দেখা পাইছিলা বা জিনটা তোমার সাথে দেখা করছিল উনি অনেক পুরনো একটা জিন। আর ওই জিনটা আসলে কারো তেমন কোনো ক্ষতি করে না। কিন্তু তুমি আসলে একটু বেশি ভয় পেয়ে গেছো। এইজন্য তোমার এই অবস্থা।" পরবর্তী সময়ে আসলে ওনাকে একটা তাবিজ দেওয়া হয়। ওই তাবিজটা নেওয়ার পর উনি আরকি মোটামুটি সুস্থ হয়ে যান। তো রাসেল ভাই এটাই ছিল ঘটনা। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা খুলনাতে ঘটে গিয়েছে। আর্লি 60s এর ঘটনা। তো যার সাথে ঘটেছে ধরি তার নাম আনিস সাহেব।
তো আনিস সাহেব ফুলতলার একজন খুব পরিচিত একজন মানুষ ছিলেন বিভিন্ন কারণে। কারণগুলোর মধ্যে একটা হচ্ছে উনি সেই গ্রামেরই একটা স্কুলে টিচিং প্রফেশনে ছিলেন এবং সেই স্কুলের সাথে একটা মসজিদ ছিল। সেই মসজিদে সে হচ্ছে ইমামতি করতেন। সাথে, সাথে তিনি বিভিন্ন রকম কাজ করতেন। যেরকম মাঝে, মাঝে তিনি আজান দিতেন। আবার মাঝে, মাঝে সে মাদ্রাসাতে বাচ্চাদেরকে কোরআন শরীফের মানে শিক্ষা দিতেন। আবার অনেক সময় দেখা যেত যে উনি জানাজার বিভিন্ন কাজ করতেন। মানে মানুষের দাফনের কাজ করতেন, জানাজা পড়াতেন এবং তার কাছে মানুষ বিভিন্ন রকম জিন বা উনি একটা সময় মানে এরকম মানুষের জিনের সমস্যা থেকেও মানুষকে আরকি হেল্প করতেন বিভিন্ন তাবিজ দিয়ে বা মানুষের উপর যদি মানে জাদু-টোনা বা এরকম কিছু করা হতো সেগুলোর কিওর দিতেন। তো সেই আনিস সাহেবকে এলাকার সবাই আনিস মাস্টার নামে চিনেন এবং অনেকে মানে তার কাছে মানে এলাকাতে সে খুবই পরিচিত। কেউ না কেউ কোনো না কোনো কারণে তার সাথে কোনো মানে দরকারে তার সাথে আরকি যোগাযোগ করতে হতো। আইদার স্কুলের বা মাদ্রাসার অথবা বিভিন্ন মানে ধর্মীয় মিলাদ, মাহফিল, কোরবানি, মানে এজন্য তিনি হচ্ছে এলাকাতে খুব পরিচিত একজন মানুষ ছিলেন। তো এই আনিস সাহেব একদিন রাতে ঘুমিয়ে আছে। তো উনি স্বপ্ন দেখেন যে উনার মেয়ে প্রচুর জ্বর আসছে। প্রচণ্ড জ্বর আসছে এবং খুবই খারাপ অবস্থা। তো সেই স্বপ্ন দেখে উনি উঠে যায় এবং উঠে উনি তখন হঠাৎ মনে হয় যে উনার মেয়ে আজকে বাসাতে নাই, সে গেছে তার নানু বাসাতে। তো আনিস সাহেব এই স্বপ্ন দেখে উনি নিজেকে আসলে সামলাতে পারে না এবং তার মনে হতে থাকে যে এই স্বপ্নটা সত্যি। এরকম মনে হয় জন্যে উনি হচ্ছে ঘুম থেকে উঠে যায় এবং উনি জামা কাপড় পরা শুরু করে। তো ওনার ওয়াইফ এই ব্যাপারটা দেখে উনি হচ্ছে ওনাকে জিজ্ঞাসা করে যে তুমি এত রাতে কোথায় যাচ্ছ? তো আনিস সাহেব বলে যে আমি নামাজ পড়তে যাচ্ছি, ফজরের সময় হয়ে গেছে। তো আসলে তখন তো মানে এটা 1960s এর ঘটনা। তো 1960 তে কিন্তু ঘড়ি মানে মোবাইল ফোন-টোন তো ছিলই না। ঘড়িটাও কিন্তু গ্রামের দিকের মানুষের কাছে এভেইলেবল ছিল না। তো ওনারা কিছুটা সবসময় আন্দাজ করেই আরকি নামাজের সময়টা স্পেশালি ফজরটা তারা বুঝতো। সেভাবেই তারা উঠতো এবং একটা অভ্যাসের ব্যাপার। তো আনিস সাহেব যদিও বলল ওনার বউকে যে আমি নামাজের জন্য যাচ্ছি, ওনার ওয়াইফ ব্যাপারটা আসলে বিশ্বাস করে না। কারণ ওনার বাইরে দেখে মনে হয় যে এখন মানে খুব করে হলেও ২টার বেশি বাজে না। তো সে ওনার মানে হাসব্যান্ডকে থামাতে চেষ্টা করে কিন্তু ওনার হাসব্যান্ড আসলে কিছুটা রাগী মানুষ ছিলেন। তো ওনাকে খুব একটা ঘাটায় না। তো উনি বের হয়ে আসে, আনিস সাহেব বের হয়ে আসে। তো বের হয়ে আসার পরে উনার হচ্ছে একটা আরকি উঠান পড়ে এবং উঠানের পরে একটা বিশাল মাঠ পড়ে। তো সেই মাঠের সাথে একটা রেল লাইন চলে গেছে। তো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আনিস সাহেব সেই রেল লাইন ধরেই আরকি হাঁটা শুরু করে। তো হাঁটতে, হাঁটতে একটা পর্যায়ে উনি দেখে যে ওনার থেকে ১০ হাতের মতো একটা দূরে দুজন খুব লম্বা আকৃতির এবং আ খুব কালো একটা মানে আলখেল্লার মতো পড়া দুজন বসে আছে এবং দুজন খুব লম্বা। মানে তারা বসে আছে এমনভাবে মনে হচ্ছে যে মানে একটা স্বাভাবিক মানুষ যদি দাঁড়িয়ে থাকে যেরকম অবস্থা হবে, অনেকটা দেখে মনে হচ্ছে যে তারা বসে সেরকম মানে হাইটের। তো আনিস সাহেব আরেকটু আগাতে যায় এবং তখন সে খেয়াল করে যে এই ২টা জিনিস তাদের পা দিয়ে আরকি রাস্তাটা বন্ধ করে রাখছে। মানে পা ২টা ভাঁজ করে এবং দুজন দুজনের পায়ের সাথে একজন আরেকজনের পা লাগায় রাখছে যাতে সেই যে রেল লাইনের রাস্তাটা বন্ধ হয়ে যায়। তো উনি ব্যাপারটা দেখে খুব ভয় পেয়ে যায়। ভয় পেয়ে উনি আসলে আনিস সাহেব যেহেতু জিনদের সাথে ওনার বিভিন্ন রকমের কাজে উনি আরকি মানে সে
ইনভলভড ছিল, যেহেতু উনি মসজিদে ইমামতি করতো, উনি অনেক সময় জিনে ধরা মানুষদেরকে বিভিন্নভাবে হেল্প করতো। তারপরে উনি অনেক সময় মানুষের উপর যদি খারাপ আর কি ব্ল্যাক ম্যাজিক করা হতো তাদেরকেও কিউর করতো। তো তার কাছে কিছুটা আর কি মানে আইডিয়া আছে যে তারা মানে সে বুঝতে পারে যে এরা ভালো না। তো উনি যেটা করে, উনি ভাবে যে এখন আমি যদি উল্টো দিকে দৌড় দিয়ে চলে আসি, যেটা হবে সেই দুইটা জিনিস ওনাকে পিছন থেকে অ্যাটাক করবে। এবং উনি যদি বের হয়ে মানে উনি যে রেল লাইন থেকে বের হয়ে অন্য দিক দিয়ে যাবে সেই অবস্থাটা নেই, কারণ এক সাইডে হচ্ছে জঙ্গল এবং আরেক সাইডে একটা খাল। মানে উনি হচ্ছে ওই জায়গাটা কিছুটা মানে আটকে গেছে এবং জিন দুইটাও এমন একটা জায়গায় আর কি মানে তাকে কি বলবো অ্যাটাক করছে যে যে জায়গাটা থেকে আসলে অন্য কোনো রাস্তায় বা অন্য কোনো ভাবে নিজেকে বাঁচানোর কোনো উপায় নাই। আইদার তাকে সামনে এগোতে হবে অথবা পিছনে দৌড় দিতে হবে। তো সে কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু তারপরেও উনি আল্লাহকে স্মরণ করে এবং আয়াতুল কুরসি পড়তে থাকে। তো যখন সে বিভিন্ন রকম সূরা পড়তে থাকে এবং বিভিন্ন রকম আর কি আয়াতুল কুরসি পড়তে থাকে, তো আয়াতুল কুরসি পড়তে পড়তে উনি দেখে একটা জিনিস, যে ওই দুইটা জিনিস যে পা দিয়ে রাস্তাটা আটকে রেখেছিল, তারা দুজন তাদের পাটা আস্তে করে নিজেদের দিকে নিয়ে নেয় এবং তাকে চলে যাওয়ার একটা রাস্তা দেয়। তো উনি হচ্ছে এত বেশি ভয় পেয়ে যায় যে উনি আর ডানে বামে কোনোভাবেই কোনো কিছু না তাকিয়ে একদম উনি সোজা তাকিয়ে সেম ভাবে আয়াতুল কুরসি পড়তে থাকে এবং একদম সেই যে হাঁটা শুরু করে সে একদম তার ওই মেয়ের ওইখানে আসা পর্যন্ত, উনি সেই বাসা মানে তার শ্বশুরবাড়ি আসা পর্যন্ত তিনি ক্রমাগত আয়াতুল কুরসি পড়তে পড়তে চলে আসে। তো আসার পরে উনি হচ্ছে ততক্ষণে কিছুটা ওনার ভয় কেটে যায় এবং উনি দেখে উনি এত রাতে আসলে উনি যখন আসে তখন দেখে যে তার আর কি শ্বশুরবাড়ি একদম অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার একটা অবস্থা। মানে সে যখন নক করে তখন তারা খুব অবাক হয়ে যায় যে এত রাতে কেন মানে উনি আসছে। তারপরে উনি বলে যে আমি আসলে আমার ভাল লাগতেছিল না। তো মানে খুব আশ্চর্যজনক ব্যাপার সেটা হচ্ছে উনি যে দেখে যে ওনার মেয়ের আসলে উনি যা দেখছে স্বপ্নে ঠিক সেই অবস্থাতেই এবং তার খুব জ্বর আসছে। তো সে মেয়ের সাথে সময় থাকে এবং অনেকটা সময় থাকার পরে সে সবার সাথে জামাতে নামাজটা পড়ে, ফজরের আজান দেয়, নামাজটা পড়ে এবং নামাজটা পড়ে কিছুটা নাস্তা খেয়ে উনি হচ্ছে সেই রাস্তাটা দিয়ে ব্যাক করে আসে। কারণ যেহেতু এখন আলো হয়ে গেছে ওনার আর ওই ব্যাপার মানে ওই ভয়টা নাই, কারণ সে বুঝতে পারছে যে তার কিছুটা মানে যে ভয়টা ছিল সেটা চলে গেছে। তো উনি সেই রাস্তা দিয়ে আবার ব্যাক করে। তো ঠিক যে জায়গাটাতে ওনার সাথে ইনসিডেন্টটা ঘটেছিল, উনি যখন ওই জায়গাটাতে আসে, উনি দূর থেকে দেখে একটা কিছু মাটিতে পড়ে আছে। তো উনি আরো কিছুটা আগায়, আগে দেখে যে একটা মানুষ, সেই মানুষটা আর কি সেই রেল লাইনের উপরেই পড়ে আছে এবং তার মাথা থেকে ব্লিডিং হচ্ছে। তো সে আসলে সে ঠিক রেল লাইনের উপরে ছিল না, উনি কিছুটা ওই যে বললাম যে জঙ্গলটার মতো ছিল। তো রেল লাইন থেকে জঙ্গলটা ঠিক মাঝখানে একটা মানে একটু কিছুটা জায়গা ছিল, একটা জংলা একটা ব্যাপার ছিল, ওই জায়গাটাতে সে পড়ে আছে। তো এই ব্যাপারটা দেখে উনি তাড়াতাড়ি করে মানুষজন জড়ো করে ডেকে এবং তাকে হসপিটালাইজড করা হয়, সে লোকটাকে আর কি। তো উনি সেন্স থাকে না এবং পরবর্তীতে দেখা যায় যে ১-২ দিনও তার সেন্স আসে না। ২ দিন পরে সেন্স আসে এবং তখন আনিস সাহেবের কাছে এই ব্যাপারটা মানে উনি শুনে যে তার সেই পেশেন্ট যাকে সে হসপিটালে ভর্তি করে আসছিল তার আর কি সেন্স আসছে। তো উনি কিছুটা নিজের দায়িত্ব থেকে উনি তার সাথে দেখা করতে যায়। তো দেখা করার বিভিন্ন কথাবার্তা উনার হঠাৎ বলে যে, ভাই আপনার কি হয়েছিল? আপনি কি অসুস্থ ছিলেন? এরকম মানে আপনাকে এভাবে পাওয়া হইছে?" তো তখন সেই লোকটা উনাকে বলে যে, আ আপ ভাই মানে উনার সাথেও ঠিক সেই ঘটনাটাই ঘটে যে আনিস সাহেব যেই ২ জন জিনকে দেখতে পারে, ওই লোকটা সেই ২ জন জিনকেই আরকি দেখে। কিন্তু উনি এত বেশি ভয় পেয়ে যায় যে উনি মানে উল্টা দিকে রাস্তায় মানে উনি ঘুরে প্রচন্ড জোরে দৌড় দিয়ে চলে যেতে নেয়। তো উনি যখন দৌড় দিয়ে চলে আসতে নেয়, তখন সেই ২ টা
উনি নাকি মানে উনি বুঝতে পারে যে কেউ কোনো কিছু যদি উড়ে এসে ওনাকে নিয়ে মানে ওনাকে জাপটে ধরে আর কি ফেলে দেয়। তো ২ টা ভারী কিছু যদি কেউ জাপটে ধরে ফেলে দেয় তো উনি প্রচন্ড জোরে মাথায় আঘাত পায় সেই কারণে। ওই যে রেল লাইনের যে পাতটা থাকে সেটার সাথে হচ্ছে ওনার মাথায় লাগে এবং সেই ওটার কারণে সে হচ্ছে পাথরে ঘষা খেয়ে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং ওই পাতের সাথে যে মানে এটা খায় সেটার কারণে তার মাথা ফেটে যায় এবং উনি নাকি যখন মানে একবার নাকি একটু খালি দেখে যে খুব বীভৎস চেহারার কোনো কিছু ওনার উপর আর কি জাপটে ধরছে। তো এই ব্যাপারটা যখন হয় উনি বুঝতে পারে যে খুব মানে ভারী ২ টা জিনিস ওনাকে ধরে আছে যেটার কারণে সে মুভ করতে পারে না এবং প্রচন্ড ভয় পেয়ে যায়। কিন্তু ঠিক আল্লাহর অশেষ রহমতে উনি যেটা হয় যে একটা সময় আজান শুনতে পারে। তো আজান যখন শুনে উনি নাকি টের পায় যে ওনাকে ছেঁচড়ায় কিছুটা জঙ্গলের মানে ওই রেল লাইনের সাথে ঘষে ওনাকে কিছুটা সরায় ফেলা হয় এবং একটা টাইমে উনি মানে টের পায় যে ওনার বডি কিছুটা হালকা হয়ে আসতেছে এবং তার নাকি কিছু পরে আর মনে নাই। তো এরপরেই আর কি আনিস সাহেব ওনাকে মানে বেশ কিছুক্ষণ পরে এটার সাথে তার মানে ফজরের আজান তো ৪টা-৫টার দিকে দেয়। তো তার ১-১.৫ ঘন্টা পরে আনিস সাহেব ওনাকে ওই অবস্থায় পায় এবং হসপিটালাইজড করে। তো এই ঘটনাটা আনিস সাহেবের সাথে ঘটে যায়। যেহেতু আনিস সাহেব একজন মানুষের যার সাথে বিভিন্নভাবে উনি মানে জিনদের সাথে তার বিভিন্ন ঘটনা রয়েছে। আমি অবশ্যই আরো কিছু ঘটনা চেষ্টা করব আনিস সাহেবের আরো কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার। আনিস সাহেবের একটা মানে আনিস সাহেবের বাসার সাথে একটা মাঠ ছিল। যে মাঠে ওনার সাথে সবসময় একটা জিনিস ঘটতো। উনি বিভিন্ন সময় দেখা যেত যে মসজিদ বা দোয়ার কোনো অনুষ্ঠানের পর ওনার যদি রাত হতো, কোনো কারণে রাতের বেলা যদি উনি বাসায় ফিরতো, তো সেই মাঠে উনি নাকি মাঝে মাঝেই হঠাৎ করে মানে খুব মানে বাতাস বা ঘোড়ার একটা যে আওয়াজ, খুব মনে হতো যে মানে একটা সিনেমাতে দেখা যায় না যে কোনো একটা যুদ্ধে গেলে যে কখনো যখন মানে অ্যাটাক করে প্রচুর ঘোড়ার একটা আওয়াজ, অনেকগুলা ঘোড়া মানে আসতেছে দৌড়ায় এরকম একটা আওয়াজ উনি শুনতো এবং উনি যদি আশেপাশে তাকাতো মানে অনেক সময় সে একটা ঘোড়া দেখতো যেটার মাথা ছিল না। তো আনিস সাহেবের সাথে এরকম অসংখ্য ঘটনা রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন ঘটনা রয়েছে। আমি অবশ্যই আরো কিছু ঘটনা কালেক্ট করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। ঘটনাটি ঘটে গেছে আজ থেকে প্রায় ১০-১৫ বছর আগের। তো যেই ঘটনাটা আমি বলছি, যার ঘটনা আর কি, তার নাম হচ্ছে মন্টু মিয়া। তিনি পেশায় একজন রিক্সা চালক। তিনি রিক্সা চালক হলেও তার অনেক বেশি সাহস এবং তিনি এলাকার সবথেকে সৎ মানুষ হিসাবে পরিচিত। তো রাসেল ভাই, এই মন্টু মিয়া ঈদের যে চলতেছে, তো ঈদের সময় তো উনি ঈদের পরের দিন ওনার রিক্সাটা নিয়ে বের হয়। কারণ তিনি অলরেডি একদিন মিস করেছে। আর তখন সময় তো অনেক অসহায়ের একটা সময় ছিল, যে মানুষ কি বলে আরে উপার্জন করবে বা বর্তমান সময় যেরকম সচ্ছলতা ছিল সেরকম ছিল না। তো উনি একদিন কাজ না করার ফলে ওনার বেশ খানিকটা লস হয়ে যায় এবং তিনি ঈদের পরের দিনই তার রিক্সা নিয়ে রওনা দেন যে ওনাকে আজকে কি বলে রিক্সার ভাড়া মারতে হবে। তো উনি যখন এরকম একটা মানে সময়ে রিক্সা নিয়ে বের হয়েছেন, তা উনি দেখলেন যে আসলে আশেপাশে যাওয়ার আর কি মানুষ এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে আত্মীয় স্বজনের বাড়ি যাচ্ছে। উনি আর কি বড় একটা ভাড়া খুঁজতেছেন, যেন একটা বড় ভাড়া পেলে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে উনি বাসা চলে যাবেন। তো এইরকম একটা সময় ওনার রিক্সার পিছনে একজন হুজুর ওঠেন, যিনি মানে যাকে দেখলে আর কি পরহেজগার ব্যক্তি বলে মনে হচ্ছে ওনার। তো উনি বললেন যে, "হুজুর কোথায় যাবেন বলেন, আমি আপনাকে নামাই দেই।" তো হুজুর বলে, "আমি তো অনেক দূর যাব। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি অনেক ক্লান্ত, তুমি মনে হয় পারবে না।" তো মন্টু মিয়া ভাবে যে না, আমার এমনই তো একজন যাত্রী প্রয়োজন, অনেক দূর যাবে।
তো উনি বলেন যে, "না ঠিক আছে, সমস্যা নাই। আমি ঠিক আছি, আমি আপনাকে নিয়ে যেতে পারবো।" তারপর হুজুর রিকশার মধ্যে উঠে বসেন এবং মন্টু মিয়া রিকশা চালাতে শুরু করেন। এরপর মন্টু মিয়া এই যে রিকশা চালাতে শুরু করলেন এবং হুজুর পিছনে উঠলেন, এরপর থেকে প্রায় কেটে গেছে ১ ঘন্টা। ১ ঘন্টা ধরে মন্টু মিয়া রিকশা চালাতেই আছেন, চালাতে আছেন। হুজুর শুধুমাত্র বলতেছে, "ডানে যাও, বামে যাও, ডানে যাও, বামে যাও, সোজা যাও।" এরকম আরকি পথ দেখিয়ে দিচ্ছেন। কিন্তু আসলে উনি এক্সাক্ট কোথায় যাবেন এটা উনি বলতেছেন না। তো যাই হোক, একটা সময় গিয়ে হুজুর একটা নির্জন জায়গায় তাকে নিয়ে যান। এমন একটা নির্জন জায়গা, যে জায়গাটা দেখলে যে কারো ভয় পেয়ে যাবে। কিন্তু মন্টু মিয়া সাহসী ছিলেন, আর উনি ভাবছেন যে হুজুর একজন মানুষ, হয়তো উনার কোনো কাজ থাকতে পারে বা হয়তো উনি এই বিষয়গুলো নিয়ে কোনো কিছু ভাবেন না। তো উনি হুজুরকে বলেন, "হুজুর এখানেই নামবেন?" তো হুজুর বলে যে, "হ্যাঁ, আমি এখানেই নামবো। তুমি তোমার কত টাকা হইছে? তো আমি এই ভিতরে একটু যাবো, যেয়ে এসেই তোমাকে টাকা দিয়ে দিব।" তো এটা শোনার পর মন্টু মিয়া বেশ খানিকটা অবাক হয়ে যায়। আরে হুজুরকে তো বিশ্বাস করলাম। বিশ্বাস করে এরকম এখন উনি যদি যায় আর উনি যদি না আসে তাহলে তো বিষয়টা, তো উনি বলেন যে, "ঠিক আছে, যাই হোক, যেহেতু আল্লাহওয়ালা মানুষ, উনি দোয়া করে দিলে তাই হবে।" তো উনি বলে যে, "আচ্ছা হুজুর, আপনি যান। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করতেছি।" তো উনি ওখানে অপেক্ষা করতেছে। কিন্তু এই যে হুজুর যে গেছে, হুজুর আসার কোনো আর নাম নেই। প্রায় ২০-২৫ মিনিট হয়ে গেছে, কোনো আসতেছে না। তো মন্টু মিয়া তারপরে অপেক্ষা করতেছে, দেখি কি হয়। কিন্তু ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, ২ ঘন্টা যখন চলে গেল, তখন মন্টু মিয়া বিরক্ত হয়ে যায়। তো তখন উনি বলেন যে, "নাহ, এখানে থেকে হুদাই আমার কোনো কাজ হবে না, আমি চলে যাই।" তো উনি উনার গাড়ি নিয়ে ব্যাক করে আরকি চলে যাওয়া শুরু করে। তো কিছুদূর যাওয়ার পরে উনি মানে রিক্সাটাকে অনেক বেশি ভারী লাগতেছে তার কাছে। মনে হচ্ছে, "কিরে, এটা এত বেশি ভারী হচ্ছে, মানে উনার কাছে বিষয়টা সুবিধা লাগতেছে না।" তো তারপর উনি রিক্সাটা একটু থেমে পিছনে তাকালেন। দেখলেন যে আসলে পিছনে তো কিছুই নেই। তাহলে আ এটা কি হলো? কোনো কিছু তো বুঝতেছে না। তো এরপরেই মন্টু মিয়া যেটা দেখলেন সেটা তার কাছে আসলে এখনো রহস্যময়। তিনি যেটা দেখলেন যে তার রিক্সার মানে পিছনে কিছু একটা জ্বলজ্বল করে জ্বলছে। যেই আলোতে উনি উনার পথও দেখতে পাচ্ছে এবং আশেপাশটা উনার কাছে অনেক বেশি উজ্জ্বল লাগতেছে। তো উনি বলল যে, "কিরে, হঠাৎ করে আবার কি হলো?" তো উনি রিক্সাটা থামিয়ে উনি দেখলেন যে উনার যে রিক্সার সিট ছিল, সেই সিটের নিচে কিছু একটা আছে। তারপর উনি সিটটা যখন সরালেন, সরায় ভিতরে যেটা দেখলেন সেটা হচ্ছে একটা কোনো কিছুর, মানে পুঁটলি আরকি, পুঁটলি টাইপের কিছু একটা সেখানে পড়ে আছে। তো উনি ভাবলেন যে হয়তো হুজুরটা এখানে ফেলে রেখেছে। তো যাই হোক, এখানে যদি আসলেই সত্যি, তখনকার মানুষ কিন্তু রাসেল ভাই ওই পুঁটলির মধ্যে বেঁধে রাখতো। তো উনি এখানে বলতেছে, এখানে যদি কিছু টাকা পয়সা পাই তাহলে বিষয়টা ভালোই হবে। তো উনি এই পুঁটলিটা কোনো কিছু না দেখে, উনার আসলে শরীরটা অনেক বেশি কি বলে ম্যাজম্যাজ করতেছিল। এজন্য উনি আর চিন্তা ভাবনা না করে সোজাসুজি চলে যায়। ওই পুঁটলি নিয়ে বাড়ির দিকে চলে যায়। তো বাড়ি যখন যায় তখন উনি আসলে ওই যে পুঁটলিটা যে ওই কি বলে এত জ্বলজ্বল করতেছিল, তো ওইটা যখন উনি ধরেন তখন কিন্তু জ্বলজ্বলটা আর করতেছিল না। মানে ওটা একটা নরমাল জিনিস হয়ে গেছিল। তো উনি ওটাকে গাড়ির নিচে রেখে দিয়েছে এবং রেখে দেওয়ার পর আর বাড়ি যাওয়ার পর উনি শরীর ক্লান্ত ছিল, তো উনি ওটা ভুলেই গেছে। তো ভুলে যখন গেছে, এখন তো উনাকে আসলে কি করবে বা আসলে এখন উনার আ মানে কি করা উচিত? এই বিষয়গুলো নিয়ে ভাবতেছে যে আসলে এটা কি খুলবো না খুলবো না? এটা কি খোলা উচিত হবে কি হবে না? হুজুর মানুষের জিনিস। তো এত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে হঠাৎ করে রিক্শাওয়ালার যে স্ত্রী আছে উনি বললেন যে, "এত ভাবার তো কিছু নাই। তুমি খুলে ফেলো। তাতে সমস্যা কি? যদি ইম্পোর্টেন্ট কিছু জিনিস হয় তাহলে আমরা হুজুরকে দিয়ে দেব।
আর যদি টাকা পয়সা হয় তাহলে তো হুজুর যদি খোঁজ নেয় তাহলে আমরা হুজুরকে ফেরত দিব। তো তারপর ওনারা আর কি ওই যে পুঁটলিটা আছে সেই পুঁটলিটা খুলেন এবং পুঁটলিটা খুলে যা দেখতে পায় তার কাছে মানে এত বেশি ভয়ানক লাগে যে উনি বুঝতে পারছে না। উনি পুঁটলিটা খুলে দেখেন এই পুঁটলিটার ভিতরে ছোট, 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 ছোট অনেকগুলো মূর্তি মানে প্রায় ২০-২৫টার মতো মূর্তি হবে ছোট একটা পুঁটলির মধ্যে। তো উনি এটা দেখেই এত বেশি অবাক হয়ে যান যে উনি আর কি এটা কোনোভাবেই মানে নিতে পারতেছে না যে, "কিরে ভাই! এত জিনিসের ভিতরে পুঁটলি কোথা থেকে আসলো?" এরপর ওই রিক্সা চালক এবং ওই যে রিক্সা চালকের ওয়াইফ বলে দেয় পুরা জিনিসটাই লস হয়ে গেল। তারপর উনি কি করেন মানে পরবর্তী সময় ওনার মানে ভালো একটা আইডিয়া আসে যে যদি কোনোদিন হুজুরের দেখা হয় তাহলে ওই হুজুরকে দিয়ে দেবো আর কি। তো উনি ওইটা ভালোভাবে রেখে দেন। তো রেখে যখন দিবেন রেখে দেওয়ার পর যখন ওনারা ঘুমায় যায় তখন এই মন্টু মিয়া স্বপ্নে দেখেন যে ওনার রিক্সার মধ্যে আবারও সেই যে হুজুর আছে সেই হুজুর উঠেছে এবং তিনি আবারও সেই যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে থেমেছেন এবং এই জায়গার মধ্যে হঠাৎ করে একটা কবরস্থান হয়ে যায় এবং সেই কবরস্থানের মধ্য থেকে হুজুর অনেকগুলো মানে একটা করে লাশ তোলেন এবং সেই লাশগুলোকে কি যেন একটু দেওয়ার পরে ওই লাশগুলো ছোট, ছোট হয়ে যায় এবং সেই লাশগুলো নিয়ে উনি ওনার পুঁটলিতে ভরতেছেন। তো এই পুঁটলিতে ভরার পর উনি আর কি সেইটা রেখে দিচ্ছেন। তো এইরকম একটা স্বপ্ন যখন মন্টু মিয়া দেখে, মন্টু মিয়ার তো আর হুঁশ থাকে না। তো উনি বুঝতে পারেন যে হয়তো এই যে আমার পোটলার ভিতরে যেগুলো আছে সেগুলো হয়তো কারো না কারো লাশ। তো ইনি এটা থেকে এত বেশি ভয় পান যে উনি আসলে এই সকালবেলা যখন উঠে যখন আর কি এই পোটলাটা আবার উনি দেখেন, উনি বেশ খানিকটা অবাক হয়ে যান যে আসলে এই পোটলাই তো আমি দেখেছি গত রাত্রে। এটাই তো স্বপ্ন দেখেছি। আর একটা জিনিস স্বপ্নে দেখা মানে তো এত সোজা ব্যাপার না। তারপর তিনি ওই পোটলা নিয়ে আবারও সেই যেই জায়গায় উনি স্বপ্ন দেখেছেন, যেই জায়গায় উনি গিয়েছিলেন সেই জায়গাটার মধ্যে যায়। গিয়ে উনি আর কি খুব জোরে, জোরে চিৎকার করতে শুরু করেন আর কি। যে, "হুজুর আপনার জিনিস আপনি নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান, আপনার জিনিস আপনি নিয়ে যান।" তো এগুলো বলার পর আসলে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায় ঠিক তখনই যখনই হঠাৎ করে একটা মানে দমকা বাতাস তার শরীর দিয়ে প্রবাহিত হয় এবং এটা হওয়ার পর উনি দেখেন যে ওনার যে মানে পুঁটলিটা ছিল সেই পুঁটলিটা এখন হঠাৎ করে উধাও হয়ে যায়। পুঁটলিটা তার কাছে আর নাই। তো এটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় উনি একটু স্বস্তিরও বোধ করেন এবং উনি দেখতে পারেন যে ওনার ওই যে রিকশার নিচে কিছু স্বর্ণ মুদ্রা কেউ হয়তো দিয়ে গেছে। তো উনি এটা দেখে খুব বেশি অবাক হয়ে যান এবং সেই স্বর্ণ মুদ্রাগুলো উনি নিবেন কি নিবেন না এটা নিয়ে খুব বেশি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় এবং উনি এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আবারও ওনার ওই রিকশার পিছেই রেখে দিয়ে ওনার স্ত্রীকেও সেদিন আর বলেননি। না বলে উনি বলেন যে আজকে আপাতত যে ঘুমাই, কালকে না হয় নগদ কিছু দেখা যাবে। তো উনি এই যে ঘুমিয়ে গেছেন, ঘুমিয়ে যাওয়ার পর উনি আবারও আর কি সেদিন স্বপ্ন দেখলেন এবং সেই দিনের স্বপ্নটা হচ্ছে এরকম যে ওই যে হুজুর মানে নেমে যাওয়ার পর এই যে স্বর্ণ মুদ্রাগুলো ছিল সেই স্বর্ণ মুদ্রাগুলো ওই যে কি বলে পুঁটলির মধ্যে যেই পুঁটলিটার মধ্যে ছিল সেইরকম একটা পুঁটলি হুজুর নিয়ে এসে সেই রিকশাওয়ালাকে দিছে এবং রিকশাওয়ালার কাছে যেই পুঁটলিটা ছিল সেই পুঁটলিটা আবার উনি হুজুরকে দিচ্ছে। মানে তারা দুজনে সেটাকে অল্টারনেট করলো। এরকম একটা স্বপ্ন উনি আবার দেখলেন। এই স্বপ্ন দেখার পর উনি ভাবলেন যে হয়তো এগুলো আমারই জিনিস, এগুলো আমাকেই হুজুর দিছে। এরপর আর কি উনি সেগুলা বাজারে বিক্রি করে একটা করে বিক্রি করে উনি আর কি বর্তমান সময়ে অনেক ভালো একজন স্টাবলিশ একজন মানুষ। তো রাসেল ভাই এই ঘটনাটা কিন্তু সত্য একটা ঘটনা এবং উনি যে আছে যেই লোকের ঘটনা আমি বললাম, আপনি যদি আমার কাছে চান
আমি ওনার কন্ট্যাক্ট নাম্বারও আপনাকে দিব, কিন্তু পাবলিকলি প্লিজ এটা শেয়ার করবেন না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি বেশ কয়েকটি ভয়ানক ভয়ানক ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করেছি, যে ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফনান ভাই, ডক্টর আলিফ, বাবু ভাই, আর যে শাফিন ভাই, এবং আমি আপনাদের শাকিল আহমেদ বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। তো প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শোনার পর আপনাদের অনুভূতিটা কি? কোন ঘটনাটি, কত মিনিটের ঘটনাটি, কত সেকেন্ডের ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক লেগেছে? কোন ঘটনাটি শুনে আপনি সত্যিকারের ভয় পেয়েছেন? কোন ঘটনাটি শুনে আপনার মনে হয়েছে যে না, এটা একটা বাস্তব ঘটনা? কোন ঘটনাটি শুনে মনে হয়েছে যে এটা আপনার পরিবারের সাথে, এটা আপনার গ্রামে, বা এটা আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে, বা এটা আপনার নিজের সাথে যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে, সেই কোন ঘটনাটি, সেটি কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন আমাদের কমেন্ট সেকশনে। কারণ আপনাদের মন্তব্যগুলো, আপনাদের কমেন্টগুলো আমরা কিন্তু অনেক বেশি সম্মান করি। আর দর্শক, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন এবং আপনারা ঘটনাগুলো শুনতে চান, যেরকম যে কবরস্থানের ঘটনা, শ্মশানের ঘটনা, হসপিটালের ঘটনা, মর্গের ঘটনা, অ্যাম্বুলেন্সের ঘটনা সহ বিভিন্ন রকমের গ্রামের ঘটনা কিন্তু আমরা আপনাদের চাহিদার ওপর চিন্তা রেখে, আপনাদের চাহিদার কথা বিবেচনা করেই কিন্তু এই ঘটনাগুলো প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। অবশ্যই আপনারা আরো কমেন্ট করবেন কোন ঘটনাগুলো শুনতে চান, আমরা সেই রকম ঘটনাগুলো বাছাই করে শুধুমাত্র আপনাদের জন্য রেডি করে এপিসোড আকারে আপলোড করে দেব। আর যারা যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন এবং এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি একজন ভৌতিক ঘটনাগুলো শোনার আগ্রহী হন বা এইরকম ঘটনাগুলো আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আমাদের চ্যানেলের প্রত্যেকটা ঘটনা বাছাই করা সেরা ভয়ানক ঘটনা, আমরা কিন্তু প্রতিটা এপিসোডের মাধ্যমে আপনাদেরকে এইরকম ভয়ানক ঘটনাগুলো বাছাই করে রেডি করে থাকি। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আজকের এই এপিসোডটি এখানেই শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আবারও দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 10টার সময় ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং আমি শাকিল আহমেদ আপনাদের কাছে দোয়া চেয়েছি আমার নিজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের এপিসোড শেষ করছি। আল্লাহ হাফেজ।